বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আজকে আমি পড়তে চলেছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বন্দর সুন্দরীর শেষ পর্বটি। মৎস্যগন্ধা আর তাম্রলিপ্ত বন্দরের এক বণিকালয়ের অমোঘ সুন্দরী, আর এস্তাদিও হলেন ভাস্কো ডা গামার এক দূর সম্পর্কীয় আত্মীয়, যাকে পাঠানো হয়েছিল তমালিকা বন্দরের গোপন খবর ভাস্কো ডা গামার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভাষা, সংস্কৃতি, জীবন দর্শন সবকিছুতেই ছিল দূরত্ব, তবুও সেই দূরত্ব পেরিয়ে অনিশ্চিত সময় আর ঝঞ্ঝা বিক্ষুব্ধ ইতিহাসের মাঝখানে গড়ে উঠেছিল এক অবিশ্বাস্য প্রেম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রেম কি শুধু শরীর আর মুহূর্তের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর শেষ আছে আত্মার কোনো মিলনে? জাহাজে জাহাজে যুদ্ধ, ক্ষমতার লালসা, বন্দরের ভিতরে ভিতরে যে নোংরা রাজনীতি, সব পেরিয়ে আজ আমরা জানতে চলেছি সেই প্রেমের শেষ পরিণতি কি হতে চলেছে। তাহলে আর দেরি না করে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। প্রতিদিনের মতোই এই দিনও ভোরের প্রথম আলো এসে পড়ল প্রাচীন এই তমালিকা বন্দরে, স্পর্শ করলো মৎস্যগন্ধার ঘরের জানালা। ভোর হলো বন্দর নগরীর বুকে। মৎস্যগন্ধা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। নতুন সূর্য উঠেছে নদীর বুকে, স্নিগ্ধ বাতাস বইছে। নদী পাড়ের গাছগুলোর মাথায় ঘুম ভেঙে পাখির দল ওড়াউড়ি করছে। কুয়াশার আবরণ ধীরে ধীরে সরে গিয়ে ফুটে উঠছে তমালিকা বন্দর। নতুন সূর্যের দিকে তাকিয়ে মৎস্যগন্ধার মনে হলো জীবনে প্রথম এত সুন্দর সূর্যোদয় দেখলো সে। মৎস্যগন্ধার জীবনের অন্ধকার মুছে গিয়েও আজ সূর্যোদয়ের সূচনা হতে চলেছে। এই গণিকালয়, এই প্রাচীন বন্দর ত্যাগ করে সে আজ পাড়ি দেবে নতুন এক দেশের খোঁজে, যে দেশে রোজই এমন সুন্দর সকাল হবে। মৃদু বিষণ্ণতাও যেন ছুঁয়ে যাচ্ছে মৎস্যগন্ধাকে। এই প্রথম যেন এই মৃত বন্দরের প্রতি একটা টান অনুভব করছে মৎস্যগন্ধা। কোন ছেলেবেলায় সে ভর্তিকার হাত ধরে উঠে এসেছিল এখানে। এই তমালিকা বন্দরই তাদের সেদিন তার বুকে আশ্রয় দিয়েছিল। এখানেই তার বেড়ে ওঠা। তারপর অনেক কষ্ট দুঃখ সহ্য করে এই গণিকালয়কে গড়ে তোলা। ভালো মন্দ যাই হোক না কেন, এই গণিকালয় এই তমালিকা বন্দরের সঙ্গে এতদিন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ছিল মৎস্যগন্ধার জীবন। কত স্মৃতি তার জড়িয়ে আছে এই বন্দরের সঙ্গে। সবচেয়ে তার কষ্ট হচ্ছে রানীর জন্য। তার প্রিয় সহচরীকে এই তমালিকা বন্দরে মৎস্যগন্ধা ফেলে রেখে যাচ্ছে। গতকাল মাঝরাত পর্যন্ত নিচে নেমে বহুদিন পর খদ্দেরদের নিজে আপ্যায়ন করেছে সে। খদ্দেরদের অনেকে জানতে চেয়েছে যে মৎস্যগন্ধা এই বন্দর ছেড়ে যাচ্ছে কিনা, তার গণিকালয় বন্ধ হয়ে যাচ্ছে কিনা, কারণ খবরটা বেশ ছড়িয়েছে বন্দরে। মৎস্যগন্ধা তাদের এই বলে আশ্বস্ত করেছে যে তেমন কোনো ব্যাপার নয়, তার বন্দর ছেড়ে চলে যাবার ব্যাপারটা নেহাতি গুজব। সে খদ্দেরদের আমন্ত্রণও জানিয়েছে কার্তিক পুজোর দিন তার গণিকালয়ে উপস্থিত থাকার জন্য। মাঝরাত পর্যন্ত সবার সঙ্গে কথা বলার পর সে ফিরে এসেছিল নিজের ঘরে। খুব সুন্দর চাঁদ উঠেছিল গত রাতে। সেই চাঁদের আলো আর জোয়ারের জল এসে ছুঁয়ে যাচ্ছিল রানীর কবর। প্রায় সারা রাতই সেই কবরের দিকে তাকিয়ে মৎস্যগন্ধা ভেবেছে রানীর কথা, ভর্তিকার কথা, এই বন্দরে সে যাদের ছেড়ে রেখে যাচ্ছে তাদের কথা। সূর্যোদয়ের পর নদীর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মৎস্যগন্ধা। এক সময় কুয়াশা মুছে গিয়ে জেগে উঠল তমালিকা বন্দর। মৎস্যগন্ধা এরপর জানালা থেকে সরে এসে ভাবতে লাগলো এস্তাদিওর কথা। এস্তাদিওর অবশ্য ঘুম ভাঙলো বেশ বেলা করে।
বন্দরের কর্মচাঞ্চল্য তার অনেক আগেই শুরু হয়ে গেছে। এস্তাদিওর আজ সকালে আর কোনো কাজ নেই। বিকেল হলে সে রওনা হবে বন্দরের দিকে। আজই এই তমালিকা বন্দরে তার শেষ দিন। এস্তাদিও এই বন্দরে তার জাহাজ ভিড়িয়েছিল ভাস্কোর নির্দেশে বাণিজ্য করার সঙ্গে সঙ্গে তার জন্য খবর সংগ্রহ করতে। বন্দরে জাহাজ ভিড়িয়ে মূল্যবান পণ্য সংগ্রহ করে নাবিকরা, কিন্তু এই বন্দর থেকে এস্তাদিও যা নিয়ে যাচ্ছে তা অমূল্য। হিরে, চুনি, পান্না দিয়ে তার পরিমাপ করা যায় না। সে নিয়ে যাচ্ছে মৎস্যগন্ধাকে, সঙ্গে করে নিয়ে যাচ্ছে তার ভালোবাসাকে। তমালিকা বন্দরের শ্রেষ্ঠ সম্পদকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এস্তাদিও। ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে উঠল না এস্তাদিও। আলস্যে গা ডুবিয়ে সে ভাবতে লাগলো মৎস্যগন্ধার কথা, তার সঙ্গে এস্তাদিওর প্রথম সাক্ষাতের কথা। এখানে সে যে বন্দর জীবন অতিবাহিত করে গেল তার কথা। সময় এগিয়ে চলল। সূর্য যখন ঠিক মাথার উপর, তখন বিছানা ছাড়লো এস্তাদিও। স্নানাহার শেষ করে ঘরে যা জিনিসপত্র ছিল গুছিয়ে নিল। বাড়ির মালিককে দ্বীপ প্রহরে আসতে বলেছিল এস্তাদিও। সে এসে ভাড়ার টাকা বুঝে নিয়ে গেল। সব কাজ মিটে যাবার পর সে পেড্রোকে একটা বলদের গাড়ি ডেকে আনতে বলল। গাড়ি নিয়ে হাজির হলো পেড্রো। তখন বিকেল হতে চলেছে। ঘরে সামান্য যা কিছু মালপত্র ছিল তা বলদের গাড়িতে উঠিয়ে পেড্রোকে নিয়ে নদী তটের দিকে রওনা হয়ে গেল এস্তাদিও। তারা যখন নদীর পাড়ে পৌঁছালো তখন বিকেল হয়ে গেছে, মনোরম বিকেল। সূর্যদেব সারাদিন ধরে আকাশ পরিক্রমার শেষে এগোচ্ছে নদীর বুকে এদিনের মতো আশ্রয় নেবার জন্য। জোয়ার শুরু হবার প্রস্তুতি শুরু হয়েছে। মৃদু মৃদু কাঁপছে নদীর জল। সার সার পালতোলা দিশি নৌকা দাঁড়িয়ে আছে বন্দরে। দু চারটে জাহাজও। বন্দরে নামা নাবিক মাঝি মাল্লার দল পার থেকে ছোট ছোট নৌকাতে ফিরে যাচ্ছে জাহাজ বা বড় বড় নৌকাতে রাত্রিবাসের জন্য। কিছু নৌকা আবার নাবিকদের নিয়ে পাড়ের দিকেও আসছে। হয়তোবা তারা রাত্রিবাস করবে নারী সংসর্গে। মৎস্যগন্ধার গণিকালয়। সব মিলিয়ে চারপাশের পরিবেশে কোনো অস্থিরতা নেই। দিনের শেষে বেশ সুন্দর বাতাস ভেসে আসছে মোহনার দিক থেকে। তবে নদীর পাড়ে জাহাজ যেখানে আছে সেখানে আজও জমিদারের পেয়াদাদের উপস্থিতি দেখলো এস্তাদিও। জায়গা ছেড়ে তারা নড়েনি। এস্তাদিও বেশ কৌতুক বোধ করলো তাদের দেখে। গৌশকর থেকে নেমে সে নিজেই তাদের উদ্দেশ্যে বলল, গাড়িতে কোনো মেয়ে আছে কিনা দেখে যাও। তার কথা শুনে একজন প্রহরী এলো ঠিকই, কিন্তু সে একবার দায়সারা ভাবে গাড়ির চারপাশ পাক খেয়ে তার সঙ্গীদের কাছে ফিরে গেল। স্পষ্টতই বিমর্ষ দেখতে লাগছে পেয়াদাগুলোর মুখ। তারা হয়তো ভেবেছিল যে তারা পাকড়াও করতে পারবে মৎস্যগন্ধাকে। আজ সেই সুবাদে কিছু অর্থ লাভ হবে। রাত্রি জাগরণ তাদের বৃথা গেল। তবুও যতক্ষণ না জাহাজ ছাড়ছে ততক্ষণ তাদের ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে। বলা যায় না, জাহাজ ছেড়ে যাবার মুহূর্তেই হয়তো মৎস্যগন্ধা জাহাজে উঠে পালিয়ে গেল, তখন তাদের গর্দান যাবে। এস্তাদিও দেখতে পেল তার ছোট্ট জাহাজের মাস্তুলগুলোর গায়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে ফেলেছে দিশি নাবিকরা। কয়েকজন নাবিক আবার দুধ কলা ইত্যাদি নিক্ষেপ করছে নদীর জলে। এইসব করার নির্দেশ এস্তাদিও দেয়নি। জাহাজের মঙ্গল কামনায় দীর্ঘদিনের সংস্কার বশত তারা এই কাজ করছে। এস্তাদিওকে দেখতে পেয়ে ইসমাইল নামের নাবিক এগিয়ে এসে সেলাম ঠুকলো। এস্তাদিও জানতে চাইল, সব ঠিক আছে তো? ইসমাইল বলল, হ্যাঁ মালিক, না খোদা আমাকে সব নির্দেশ দিয়ে গেছেন, আপনার কোনো চিন্তা নেই। বলদের গাড়ি থেকে পেড্রো মালপত্র নামিয়ে ফেললো। কিছুক্ষণের মধ্যেই মালপত্র নিয়ে নৌকা করে জাহাজে পৌঁছে গেল সবাই।
মকর বাহিনীর ডেকে উঠে দাঁড়ালো পেড্রো। ডেকে দাঁড়িয়ে এস্তাদিও একবার দেখার চেষ্টা করলো মৎস্যগন্ধার গণিকালয়টা। মৎস্যগন্ধাও নিশ্চয়ই এখন তার জানালা দিয়ে বন্দরের দিকেই তাকিয়ে আছে। ঘর বাড়ির ভিড়ে এস্তাদিও মৎস্যগন্ধার গণিকালয়টা জাহাজের ডেক থেকে দেখতে না পেলেও মৎস্যগন্ধা হয়তোবা দেখতে পাবে এই জাহাজটাকে। ইসমাইলের লোকজন রশি টেনে পাল খাটাতে শুরু করলো। নাখোদা আব্বাসের অনুপস্থিতিতে ইসমাইলি এখন নাখোদা। দিনের শেষে বন্দর ফাঁকা হতে শুরু করেছে। দিন শেষের আলো এসে পড়েছে জনশূন্য হয়ে যাওয়া বন্দরের ওপর। সেদিকে তাকিয়ে এস্তাদিওর মনে হলো কেমন যেন এক অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে সারা বন্দর জুড়ে। মৎস্যগন্ধা চলে যাবার পর কাল থেকে আরো শূন্য নিঃসঙ্গ হয়ে যাবে এই বন্দর। তারপর এক সময় হয়তো আর কোনো জাহাজই ভিড়বে না এই বন্দরে। ইতিহাসের পাতায় শুধু লেখা হয়ে থাকবে তাম্রলিপ্ত বন্দরের নাম। পাল খাটানো হয়ে গেল, বেশ বাতাসও আছে, ফুলে উঠছে পাল। উল্টো দিক থেকে ভেসে আসা বাতাস জাহাজটাকে ঠেলে নিয়ে যাবে মোহনার দিকে। নদীর জলে সূর্য অর্ধেক ডুবে গেছে, তার লাল আভা রাঙিয়ে দিচ্ছে ফুলে ওঠা সাদা পালকে। যাত্রা শুরু করতে হবে এবার। একজন নাবিক এস্তাদিওকে নিয়ে এসে দাঁড় করালো ডেকের মাঝে যে লোহার স্তম্ভ বা ক্যাপস্টেন বসানো থাকে তার সামনে। জাহাজের নাবিকরা ঘিরে দাঁড়ালো এস্তাদিওকে। তার হাতে তুলে দেওয়া হলো একটা নারকেল। নাবিকদের কথা মতো এস্তাদিও ক্যাপস্টেনের গায়ে নারকেলটা আছড়ে ফাটাতে ইসমাইল হাঁক দিল, নোঙর তোলো। কজন নাবিক মিলে কাছি টেনে নোঙরটা তুলে ফেললো। প্রথমে একটু দুলে উঠলো জাহাজটা, তারপর পাল তাকে তত্তর করে ঠেলে নিয়ে চললো নদীবক্ষে। সমুদ্র দেবতার নামে, নিজেদের ইষ্ট দেবতার নামে জয়ধ্বনি দিয়ে উঠলো নাবিকরা। তমালিকা বন্দর ছেড়ে রওনা হলো মকর বাহিনী। সূর্য ডুবে যাচ্ছে। ধীরে ধীরে এস্তাদিওর চোখের সামনে থেকে হারিয়ে গেল তমালিকা বন্দরের মাটি। মোহনার দিকে এস্তাদিও ভেসে চলল আবার সমুদ্রে পাড়ি দেবার জন্য। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামলো তমালিকা বন্দরের বুকে। মৎস্যগন্ধাও ঠিক সেই সময় দাঁড়িয়েছিল তার জানালার সামনে। বিকেল থেকেই সে অমন ভাবেই দাঁড়িয়েছিল জানালার ধারে, এস্তাদিও জাহাজটাকে দেখার প্রতীক্ষায়। জাহাজটা যেখানে নোঙর করা ছিল সেই জায়গাটা মূল বন্দর থেকে বেশ কিছুটা তফাতে, মৎস্যগন্ধার দৃষ্টির বাইরে। বেশ অনেকক্ষণ প্রতীক্ষার পর জাহাজটা যখন নোঙর তুলে মোহনার দিকে রওনা হলো, তখন দিনের শেষ আলোতে শেষ পর্যন্ত জাহাজটা চোখে পড়লো মৎস্যগন্ধার। সাদা পালতোলা ছোট্ট জাহাজটা রাজহংসীর মতো এগিয়ে চলেছে নদীপথ ধরে। যতক্ষণ সেই জাহাজটা বিন্দুর মতো ছোট হতে হতে হারিয়ে না গেল, ততক্ষণ সেই দিকেই তাকিয়ে রইল মৎস্যগন্ধা। আর এরপরই সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা নামতে শুরু করলো। মৎস্যগন্ধা ডাক দিল শ্যামাকে। শ্যামা ঘরে ঢুকতেই মৎস্যগন্ধা বলল, আজ অন্য দিনের থেকে অনেক বেশি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা কর। একটা অলিন্দ গবাক্ষ যেন বাদ না পড়ে, যেন দূর দূর থেকে দেখা যায় এই আলো। শ্যামা বলল, আচ্ছা, সেই ব্যবস্থা করছি। এরপর শ্যামা বলল, জমিদারের দুজন পাইক সকাল থেকে সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝেই তারা খোঁজ খবর নিচ্ছে আপনি বাড়িতে আছেন কিনা। বাড়ির ভিতর ঢোকার সময় তারা 2-4 খদ্দেরকেও বলেছে যে আপনি বাড়িতে আছেন কিনা বাইরে বেরিয়ে তা তাদের জানাতে। মৎস্যগন্ধা ব্যাপারটা শুনে হেসে বলল, তুই তাড়াতাড়ি সারা বাড়িতে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা কর। কিছুক্ষণের মধ্যেই আমি নিচে নামছি। সদর দরজায় দাঁড়িয়ে
খদ্দেরদের আপ্যায়ন করব আমি, ওই দুজন লোককেও করব, সন্দেহ ভঞ্জন হবে তাদের। শ্যামা ঘর ছেড়ে বেরিয়ে গেল নির্দেশ পালন করতে। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে প্রদীপ জ্বলে উঠতে শুরু করলো সারা বাড়িটা জুড়ে। চারপাশের অন্ধকারকে দূরে সরিয়ে ঝলমল করে উঠল মৎস্যগন্ধার গণিকালয়। বহু দূর থেকে দেখা যেতে লাগলো সেই আলোর রোশনাই। যারা ভেবেছিল মৎস্যগন্ধার গণিকালয় বন্ধ হয়ে যাচ্ছে, তারা এই আলো দেখে গণিকালয়ে আসার জন্য প্রস্তুত হতে লাগলো। একসময় মৎস্যগন্ধাও তৈরি হয়ে নিচে নেমে এলো। আজ খুব সুন্দর সেজেছে মৎস্যগন্ধা। পরনে রেশমের স্বচ্ছ পোশাক, মাথায় টায়রা, গলায় 9 প্যাচের মুক্ত মালা, হাতে অঙ্গদ, পায়ে নুপুর। বন্দর সুন্দরীর এই রূপ দেখলে লজ্জা পেত উর্বশী, রম্ভার মতো সুরসুন্দরীরাও। দুজন চপলা স্বভাবের গণিকাকে নিয়ে সদর দরজায় এসে দাঁড়ালো মৎস্যগন্ধা। খদ্দেরদের ভিড় বাড়তে শুরু করেছে। মৎস্যগন্ধা দেখতে পেল বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা জমিদারের সেই দুজন পেয়াদাকে। তাদের দেখে মজা করার ইচ্ছে হলো মৎস্যগন্ধার। সে তাদের উদ্দেশ্যে বলল, নাগরেরা শুনলাম সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছো, তা বাইরে কেন? ভেতরে এসো। লোক দুটো তার কথার কোনো জবাব দিল না। মৎস্যগন্ধা আবারও তাদের বলল, এসো এসো, ভেতরে এসো, লজ্জা করো না, তোমাদের পয়সা দিতে হবে না আজ। এবার সে দুজনের একজন বলল, আমরা জমিদারের পাইক, আমরা ভিতরে যাব না। এবার মৎস্যগন্ধা তার সঙ্গিনীদের উদ্দেশ্যে বলল, ওরে, এ লোকগুলো জমিদারের পাইক বলে কথা। আমার দরজার সামনে যখন এসেছে তখন একটু আদর আপ্যায়ন না করে কি ছাড়া যায়? যা, তোরা গিয়ে ওদের আদর করে ভেতরে নিয়ে আয়। মৎস্যগন্ধার কথা শুনে তার সঙ্গিনী দুজন চপল স্বভাবা গণিকা গিয়ে জাপটে ধরল সেই পাইক দুজনকে। শুরু হলো তাদের নিয়ে টানা হেঁচড়া। মুহূর্তের মধ্যে তাদের ঘিরে আগত খদ্দের আর পথচারীদের ভিড় জমে গেল গণিকালয়ের সামনে। গণিকা দুজন খিলখিল করে হাসতে হাসতে নানা চটুল কথা বলে জাপটে ধরে টানাটানি করছে পেয়াদা দুজনকে। জমিদারের পাইক বরকন্দাজদের অপদস্থ হতে দেখলে সবাই আমোদ পায়। জনতাও সেই মজাদার দৃশ্য দেখে খুব আমোদ উপভোগ করতে লাগলো। একসময় মৎস্যগন্ধার নির্দেশেই দুজনকে ছেড়ে দিল গণিকারা। পাইকরা এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এরপর সেখানে দাঁড়িয়ে থাকলে হয়তো রাস্তাতেই তাদের পোশাক খুলে নেবে লজ্জাহীনা গণিকারা। তাছাড়া যার খোঁজে তারা এখানে এসেছিল তাকে তো নিজের চোখেই দেখতে পাচ্ছে তারা, আর তাদের এখানে থাকার প্রয়োজনও নেই। কাজেই গণিকাদের বাহুবন্ধন থেকে মুক্ত হতেই ঊর্ধ্বশ্বাসে ছুটল সে জায়গা ছেড়ে চলে যাবার জন্য। জনতার মধ্যে আরো একবার হাসির রোল উঠল গণিকাদের ভয়ে পলায়মান পাইকদের দেখে। মৎস্যগন্ধা নিশ্চিন্ত হলো। এদিন খদ্দেরদের আনাগোনা যেন একটু বেশি মনে হলো মৎস্যগন্ধার। সম্ভবত কিছু লোক জানতে এসেছিল যে গণিকালয় সত্যি বন্ধ হয়ে যাচ্ছে কিনা। দরজা খোলা দেখে তারাও ভিতরে ঢুকে পড়েছে। খদ্দেরদের হাক ডাক, তাদের সঙ্গে গণিকাদের রঙ্গ তামাশায় মুখরিত হয়ে উঠল মৎস্যগন্ধার গণিকালয়। বাইরে চাঁদ উঠতে শুরু করলো। এক সময় শ্যামার সেই নাগর জমিদারের সেরেস্তার কর্মচারীও উপস্থিত হলো গণিকালয়ে। শ্যামা তাকে নিয়ে হাজির হলো মৎস্যগন্ধার সামনে। হংসরাজ মৎস্যগন্ধাকে বলল, আমি সেরেস্তা থেকে সোজা এখানে আসছি। জমিদার মশাই নিশ্চিন্ত হয়েছেন আপনি এখানে আছেন বলে। জমিদার বাড়ির ছাদ থেকে গণিকালয়ের আলো দেখা গেছে।
সবাই ভয় পেয়ে গিয়েছিল আপনার এই গণিকালয় বন্ধ হয়ে যাবে ভেবে। মৎস্যগন্ধা হেসে জবাব দিল, আমার কি আর কোথাও যাবার মতো জায়গা আছে? এখানেই আছি, এখানেই থাকবো। শ্যামার সঙ্গে এরপর অন্যত্র চলে গেল লোকটা। চাঁদ যত মাথার উপর উঠতে লাগলো তত জমে উঠতে লাগলো গণিকালয়ের পরিবেশ। একসময় মৎস্যগন্ধা যখন বুঝতে পারলো যে সমবেত নারী পুরুষরা নিজেদের নিয়ে মেতে উঠেছে, তাকে তেমন কেউ খেয়াল করছে না, তখন ওপরে উঠে এলো মৎস্যগন্ধা। গায়ের আবরণ খুলে দ্রুত সাধারণ পোশাক পরে নিল সে। তারপর কালো চাদরে নিজেকে আবৃত করে পিছনের সিঁড়ি দিয়ে নামতে যেতেই শ্যামার মুখোমুখি হয়ে গেল। শ্যামার একই সঙ্গে ঠোঁটের কোণে হাসি আর চোখের কোণে জল চিকচিক করছে। শ্যামা তার উদ্দেশ্যে বলল, আমি এমনই আন্দাজ করেছিলাম আপনি আর নাবিক কেউ কাউকে ছাড়া বাঁচবেন না। জমিদারের লোকেরা আপনাকে আটকাতে পারবে না। আপনারা যেখানেই থাকুন সুখে থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। এই বলে ঝুঁকে পড়ে মৎস্যগন্ধার পা স্পর্শ করল শ্যামা। মৎস্যগন্ধার দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গিনী শ্যামা। এই সময় আর তাকে মিথ্যে কথা বলতে ইচ্ছে হলো না মৎস্যগন্ধার। শ্যামার উদ্দেশ্যে সে বলল, তোরাও ভালো থাকিস। এই পাপ জন্ম থেকে সবাইকে মুক্তি দিয়ে গেলাম, কিন্তু কাল সকালের আগে আমার অনুপস্থিতির খবর যেন কেউ জানতে না পারে। আর কার্তিক পুজোটা যেন হয়, গরিব দুঃখীরা যেন সেদিন খেতে এসে ফিরে না যায়। মৎস্যগন্ধা এরপর আর দাঁড়ালো না। অন্ধকার সিঁড়ি বেয়ে নেমে পিছনের দরজা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়লো। আকাশে চাঁদ আছে, তবে মেঘও আছে। সে মেঘ মাঝে মাঝে উড়ে যাচ্ছে চাঁদের গা বেয়ে। চারপাশ কয়েক মুহূর্তের জন্য ঢেকে যাচ্ছে অন্ধকারে। বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে নদীর পাড় বরাবর দ্রুত এগোতে লাগলো মৎস্যগন্ধা। রাস্তা বলতে যা বোঝায় এটা ঠিক তা নয়। চারপাশে অসংখ্য ঝোপঝাড়, তারপর কর্দমাক্ত নদী তট নেমে গেছে জলের দিকে। এদিকে কোনো বসতি নেই, কোথাও কোনো লোকজনও নেই। নদীপক্ষে জেলে নৌকার দু একটা টিমটিমে আলো ছাড়া কোথাও কোনো আলোক রেখা নেই। সঙ্গে আনার মধ্যে দুটো জিনিস শুধু এনেছে মৎস্যগন্ধা। তার বুকের মধ্যে রাখা আছে সেই বুদ্ধ মূর্তি খোদিত চন্দন কাঠের টুকরোটা, যেটা এস্তাদিও তাকে উপহার দিয়েছিল। আর রয়েছে তার সর্বক্ষণের সঙ্গী কোমরের আড়ালে গোজা ছুরিটা। এ দুটো জিনিস নিয়ে এগিয়ে চলল মৎস্যগন্ধা। বেশ কিছুক্ষণ চলার পর যখন সে নির্দিষ্ট স্থানে পৌঁছালো, তখন শিয়ালের দল ডেকে উঠল নদীর পাড়ের শুকনো কাশবন থেকে। রাত্রি 1 প্রহর হলো। মৎস্যগন্ধা দেখতে পেল নদীর দিকে হেলে পড়া বিশাল বুড়ো বটগাছটার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে একটা নৌকা। মৎস্যগন্ধা হাজির হলো তার সামনে। আব্বাস লোকটা অপেক্ষা করছিল সেখানে মৎস্যগন্ধার জন্য। তমালিকা বন্দরের অন্য সবার মতো আব্বাসও মৎস্যগন্ধাকে চেনে। ছোট একটা নৌকা, তবে তার পাল থাকলেও সেটা গোটানো আছে দণ্ডের গায়ে। নদীর স্রোতে নৌকা ভাসিয়ে আব্বাস বলল, চিন্তা করবেন না, আর 1 প্রহরের মধ্যেই আমরা মোহনায় পৌঁছে যাব। আমি নাখোদা আব্বাস উত্তাল সমুদ্রে 30 বছর জাহাজ চালিয়েছি। দরকার হলে আমি এই ছোট নৌকা নিয়েই সাগরে নামতে পারি। সে হিম্মত আমার আছে। এ তো সামান্য নদী। মৎস্যগন্ধা আশ্বস্ত হলো তার কথা শুনে। পিছনে পড়ে রইল তমালিকা বন্দর, পড়ে রইল তার গণিকালয়। অস্পষ্ট চন্দ্রালোকে সবাইকে পিছনে ছেড়ে মোহনার দিকে এগিয়ে চলল নৌকা। মৎস্যগন্ধা ভাবতে লাগলো কতক্ষণে তারা পৌঁছাবে মোহনায়। সেখানে মকর বাহিনীর ডেকে
তার জন্য প্রতীক্ষা করে আছে এস্তাদিও। কাল যখন তমালিকা বন্দরে সূর্যোদয় হবে, তখন মৎস্যগন্ধা আর এস্তাদিও সমুদ্রে ভেসে চলেছে এক নতুন পৃথিবীর দিকে। সত্যি রাত্রির এই 2 প্রহরে মোহনার কাছে পৌঁছে গেল মৎস্যগন্ধার নৌকা। বেশ অনেক কটা ছোট বড় নদী এসে মিশেছে এই মোহনাতে। তারপর তাদের সম্মিলিত জলধারা গিয়ে মিশেছে সাগরে। অনেক কটা হাড়ি মুখও আছে সেই জায়গাতে। ঠান্ডা বাতাস আর জলোচ্ছ্বাসের অস্পষ্ট শব্দ ভেসে আসছে সমুদ্রের দিক থেকে। তেমনি একটা হাড়ি বেয়ে নৌকা নিয়ে এগোতে লাগলো আব্বাস। তাহলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে মোহনা সংলগ্ন সমুদ্রের মুখে, যেখানে অপেক্ষা করে আছে মকর বাহিনী। খাড়িতে ঢোকার পরই টিপ টিপ করে বৃষ্টিপাত শুরু হলো। ভিজতে ভিজতেই এগোলো তারা। খাড়িটা যেখানে সমুদ্রে গিয়ে মিশেছে, ঠিক সেই জায়গাতে পৌঁছে সাগরে নামতে গিয়েও হঠাৎ লগি মেরে আব্বাস নৌকাটা থামিয়ে দিল। মৎস্যগন্ধা জানতে চাইল, এখানে থামালে কেন? আব্বাস আঙুল তুলে দেখালো সামনের দিকে, যেখানে কিছু দূরে চাঁদের আলোতে নদী আর সমুদ্র পরস্পরের সঙ্গে মিশে গেছে। এস্তাদিওরা তমালিকা বন্দরকে পিছনে ফেলে এগোবার পরই সূর্য ডুবে গেল। সন্ধ্যা নেমে এলো নদীর বুকে। ডেকে দাঁড়ানো এস্তাদিওর চোখের সামনে থেকে মুছে যেতে লাগলো দুপাশের নদীর চর। অন্ধকার গ্রাস করে নিল সবকিছু। তারপর ধীরে ধীরে আবার আকাশে চাঁদ উঠতে শুরু করলো। দেখা যেতে লাগলো দুপাশের জনহীন চরাচর। বাতাসি জাহাজটাকে ঠেলে নিয়ে যাচ্ছে মৃদু মন্দ গতিতে। শুধু হাল ধরে বসে আছে হালিরা। মোহনাতে পৌঁছাবার খুব বেশি তাড়া নেই এস্তাদিওর, কারণ মোহনাতে গিয়ে তাকে তো মৎস্যগন্ধার জন্য অপেক্ষা করতেই হবে। এস্তাদিও মনে মনে কল্পনা করার চেষ্টা করতে লাগলো, এই সময় মৎস্যগন্ধা কি করছে? নিশ্চয়ই এতক্ষণে তার গণিকালয়ের আলোগুলো জ্বলে উঠেছে। খদ্দেরদের আনাগোনাও শুরু হয়ে গেছে। হয়তো মৎস্যগন্ধা তাদের তদারকিতে ব্যস্ত, নাকি ইতিমধ্যে অন্ধকার নামতেই সে বেরিয়ে পড়েছে তার গণিকালয় ছেড়ে। মাঝে মাঝে একটা আশঙ্কাও কাজ করছে এস্তাদিওর মনে। শেষ মুহূর্তে যদি সে গণিকালয় ছেড়ে বেরোতে না পারে, অথবা জমিদারের লোকেরা যদি গণিকালয় ছেড়ে বেরোবার পর মৎস্যগন্ধাকে ধরে ফেলে, তখন এস্তাদিও মনকে প্রবোধ দেবার চেষ্টা করতে লাগলো। না না, এমন কিছু ঘটবে না। মৎস্যগন্ধা ঠিক পৌঁছে যাবে নদী পাড়ের সেই বট গাছের কাছে। তারপর আব্বাস তাকে নিয়ে আসবে তার জাহাজে। আকাশে খন্ড খন্ড মেঘ আছে, তারা মাঝে মাঝে চাঁদকে ঢেকে দিচ্ছে। অন্ধকার নেমে আসছে চারপাশে। পরক্ষণেই আবার মেঘ মুক্ত হয়ে আলো ছড়াচ্ছে চাঁদ। ঠিক তেমনি মাঝে মাঝে আশঙ্কার আলো অন্ধকার খেলা করতে লাগলো এস্তাদিওর মনে। এগিয়ে চলল মকর বাহিনী। রাত্রির প্রথম প্রহরের অনেক আগেই মোহনাতে পৌঁছে গেল এস্তাদিও। বিভিন্ন দিক থেকে নদী এসেছে মিশেছে এখানে। অনেকগুলো খাড়ি। নদীর জলপ্রবাহ পাক খেতে খেতে মিশে গেছে সমুদ্রের জলরাশির সঙ্গে। চাঁদের আলোতে জেগে আছে বিশাল মহার্ণব। মৎস্যগন্ধাকে নিয়ে এস্তাদিও পাড়ি দেবে সেই মহাসমুদ্রে। তার জলোচ্ছ্বাসের শব্দ যেন হাতছানি দিয়ে ডাকছে এস্তাদিওকে। মোহনায় প্রবেশ করে বিস্তীর্ণ জলরাশির ঠিক মাঝখানে নোঙর করলো মকর বাহিনী। অপেক্ষা করতে লাগলো তাদের। বাতাস পালটাকে ঠেলে সমুদ্রের দিকে নিয়ে যেতে চাইছে জাহাজটাকে।
তাই পাল নামিয়ে ফেলা হলো। পেড্রো ডেকে ঘোরাঘুরি করছিল। সে এস্তাদিওর কাছে এসে জানতে চাইল, এখানে জাহাজ থামালেন? এস্তাদিও বলল, কাল ভোরে আমরা সমুদ্র যাত্রা করব। তাছাড়া নাখোদা আব্বাস একটা কাজে আটকে গিয়ে আমাদের সঙ্গে আসতে পারেনি। তার জন্য তমালিকা বন্দরে আমাদের অপেক্ষা করা সম্ভব ছিল না, কারণ জমিদারের নির্দেশে সূর্যাস্তের পর আমরা আর বন্দরে থাকতে পারতাম না। নাখোদা আব্বাস এখানে এসে আমাদের সঙ্গে মিলিত হবে, তারপর সে আমাদের নিয়ে সমুদ্রে পাড়ি দেবে। এস্তাদিওর কথা শুনে ফিরে গেল পেড্রো। শুরু হলো প্রতীক্ষা। এস্তাদিও ভাবতে লাগলো, এতক্ষণে নিশ্চয়ই মৎস্যগন্ধা আব্বাসের সঙ্গে মিলিত হয়েছে। নৌকা নিয়ে তারা এগিয়ে আসছে মোহনার দিকে। ডেকে দাঁড়িয়ে সেদিকেই তাকিয়ে রইল এস্তাদিও। আর এরপরই হঠাৎ খন্ড খন্ড মেঘে ছেয়ে গেল আকাশ। প্রথমে টিপটিপ করে, তারপর মুষলধারে বৃষ্টি নামলো। মোহনা অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত মাঝে মাঝেই হয়। ডেক ছেড়ে নাবিকরা প্রবেশ করলো খোলের মধ্যে। এস্তাদিও বৃষ্টির হাত থেকে মাথা বাঁচাবার জন্য ডেক সংলগ্ন কেবিনে গিয়ে ঢুকলো। একটা মোমবাতি জ্বলছে কেবিনে। ঘরে রাখা বালি ঘড়িটার দিকে তাকিয়ে মৎস্যগন্ধার আসার প্রতীক্ষা করতে লাগলো সে। বালি ঘড়ি থেকে একটু একটু করে বালি ঝরে পড়তে লাগলো। সময় এগিয়ে যেতে লাগলো। ক্রমেই অস্থির হয়ে উঠতে লাগলো এস্তাদিও। মাঝে মাঝে সে জানালা দিয়ে বাইরে ডেকের দিকে তাকাতে লাগলো। হঠাৎই ডেকের এক কোণে একটা আলো চোখে পড়লো এস্তাদিওর। নড়ছে আলোটা। মৎস্যগন্ধা তবে পৌঁছালো নাকি? কেবিন ছেড়ে বাইরে বেরিয়ে এলো এস্তাদিও। মুষলধারে বৃষ্টি হচ্ছে। নাবিকরা ডেকে কেউ নেই। আর বৃষ্টির মধ্যে ডেকের কোণের কার্নিশে দাঁড়িয়ে লণ্ঠন দোলাচ্ছে একটা লোক। কে ওখানে? কি করছে? এস্তাদিও হাঁক দিতে লোকটা তাড়াতাড়ি কার্নিশ ছেড়ে এগিয়ে এসে এস্তাদিওর সামনে দাঁড়ালো। পেড্রো। এস্তাদিও অবাক হয়ে বলল, বৃষ্টির মধ্যে লণ্ঠন নিয়ে ওখানে তুমি কি করছিলে? পেড্রো বলল, আমার বেতন বাবদ আপনি যে রূপোর মুদ্রাগুলো দিয়েছিলেন সেগুলো কোমরে গেজের মধ্যে রেখেছিলাম। গেজ ছিঁড়ে কয়েকটা মুদ্রা পড়ে গেছে। সম্ভবত ডেকের ও জায়গার আশেপাশেই কোথাও পড়েছে। ওখানেই তো সন্ধে থেকে দাঁড়িয়েছিলাম আমি। যদি মুদ্রাগুলো অন্য কেউ কুড়িয়ে নেয়, তাই বৃষ্টির মধ্যেই সেগুলো খুঁজছিলাম আমি। এস্তাদিও বলল, খুঁজে পেলে? বিষণ্ণ মুখে পেড্রো বলল, একটা পেলাম, যাই এবার খোলের ভিতর খুঁজি গিয়ে। এই বলে সে কিছুটা এগিয়ে খোলের ভিতর অদৃশ্য হয়ে গেল। এরপর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি ধরে এলো। যদিও বৃষ্টি একদম থামলো না। তার মধ্যেই এস্তাদিও ডেকের ধারে এসে দাঁড়ালো। যে পথে মৎস্যগন্ধার আসার কথা, সেই নদী পথের দিকে তাকিয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। আরো দু চারজন নাবিকও ডেকে এসে দাঁড়ালো। সময় এগিয়ে চলল। এক সময় এস্তাদিও অনুমান করলো রাত্রি প্রায় 2 প্রহর হতে চলল। এবার নিশ্চয়ই যে কোনো মুহূর্তে দেখা যাবে মৎস্যগন্ধার নৌকা। এস্তাদিও জাহাজের ডেকের কার্নিশে ঝুঁকে ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো নদীর দিকটা। হঠাৎ ডেকে দাঁড়ানো একজন নাবিক চিৎকার করে উঠল, আরে ওটা কি? তার চিৎকার শুনে পিছন ফিরল এস্তাদিও। একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল তার। সমুদ্রের দিকের কুয়াশার আবরণ ভেদ করে ভূতের মতো একটা জাহাজ ধেয়ে আসছে মকর বাহিনীর দিকে। দুটো জাহাজের মধ্যে কয়েক রশি মাত্র ব্যবধান। ব্যাপারটা ভালো করে কেউ বুঝে উঠতে না উঠতেই সেই জাহাজটা হুড়মুড়িয়ে এসে পড়ল তাদের ওপর।
দুটো জাহাজের সংঘর্ষে থরথর করে কেঁপে উঠল মকর বাহিনী। দু একজন নাবিক পড়ে গেল নিজেদের সামলাতে না পেরে। এর পর মুহূর্তেই একসঙ্গে অনেক কটা মশালের আলো জ্বলে উঠল সেই জাহাজটার থেকে। আর সেই মুহূর্তেই এস্তাদিও চিনতে পারল জাহাজটাকে। আরে এই যে সান্টা মারিয়া! কিন্তু তার ডেকে যে লোকগুলো দাঁড়িয়ে, তারা সান্টা মারিয়ার নাবিক নয়। তাদের মাথায় ফেট্টি বাঁধা, কোমর বন্ধের নিচে ঢিলে পাজামা, গায়ে হাত কাটা জামা, হিংস্র অভিব্যক্তি তাদের চোখে মুখে। কারো হাতে খাপ খোলা তলোয়ার, কারো হাতে লম্বা নলওয়ালা হাত বন্দুক, যা সাধারণত জলদস্যুরা ব্যবহার করে। এস্তাদিও ডেক থেকে কোনো এক নাবিক চিৎকার করে উঠল, জলদস্যু, জলদস্যু! তবে কি মোহনা থেকে সমুদ্রে প্রবেশ করার পর জলদস্যুর কবলে পড়েছিল সান্টা মারিয়া? জলদস্যুরা দখল করে নিয়েছে জাহাজটার। এস্তাদিও তলোয়ার খুলে ফেললো। ইসমাইলও ডেকে বেরিয়ে এলো একটা তলোয়ার নিয়ে। সান্টা মারিয়া থেকে কাঠের পাটাতন ফেলা হলো এস্তাদিওর জাহাজের ডেকে, আর সেই কাঠের পাটাতন বেয়ে মকর বাহিনীর ডেকে লাফিয়ে নামতে লাগলো অস্ত্রধারী লোকগুলো। এস্তাদিওর জাহাজ থেকে কোনো প্রতিরোধ আসতে পারে তা হয়তো ভাবেনি লোকগুলো। প্রথম যে লোকটা পাটাতন বেয়ে নেমেছিল, ইসমাইল ছুটে গিয়ে তলোয়ার বিধিয়ে দিল তার পেটে। আর্তনাদ করে ডেকে গড়িয়ে পড়লো লোকটা। একটা বিশৃঙ্খল পরিস্থিতি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লো ডেক জুড়ে। দুপক্ষের চিৎকার, তলোয়ারের ঝনঝনানি, বন্দুকের শব্দ আর বারুদের ধোঁয়াতে ধোঁয়াতে ভরে উঠল ডেক। এস্তাদিওর দিকেও এগিয়ে এলো কয়েকজন। তাদের সঙ্গে শুরু হলো তলোয়ারের লড়াই। ভালোই লড়ছিল ইসমাইল। সাহস আর শক্তি দুটোই আছে তার দেহে। আরব রক্ত প্রবাহিত তার দেহে, যে রক্তের ভয়ে একদিন স্বয়ং বাস্ককেও পালাতে হয়েছিল ভারত মহাসাগর ছেড়ে। আক্রমণকারীদের মধ্যে আরো দুজন ধরাশায়ী হলো তার তুর্কি তলোয়ারের আঘাতে। কিন্তু অসম লড়াই বেশিক্ষণ চলে না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। চারপাশ থেকে তাকে ঘিরে ধরতে লাগলো সান্টা মারিয়ার লোকগুলো। হঠাৎই একটা গুলি এসে ফুঁড়ে দিল ইসমাইলের বুক। ডেকে গড়িয়ে পড়ল তার দেহটা। এরপর তারা এগোলো এস্তাদিওর দিকে। এস্তাদিও পাকা তলোয়ারবাজ নয়। কিছুক্ষণ সে লোকগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করলো ঠিকই, কিন্তু এক সময় তার হাত থেকে তলোয়ার ছিটকে পড়লো। টাল সামলাতে না পেরে নিজেও মাটিতে পড়ে গেল এস্তাদিও। তলোয়ার হাতে লোকগুলো একটা বৃত্ত রচনা করে এগিয়ে আসতে লাগলো এস্তাদিওর দিকে। ক্রমশ সেই বৃত্ত ছোট হয়ে আসতে লাগলো। লোকগুলোর চোখে মুখে ফুটে উঠেছে হিংস্র উল্লাস। মশালের আলোতে ঝিলিক দিচ্ছে উদ্যত তলোয়ার গুলো। বেশ কয়েকটা লোক একসঙ্গে তলোয়ার ওঠাতে যাচ্ছিল এস্তাদিওকে গেঁথে ফেলার জন্য। ঠিক সেই সময় একটা কণ্ঠস্বর শোনা গেল, থামো, ওকে মেরো না। সেই কণ্ঠস্বর শুনে লোকগুলো থেমে গেল। ভিড় ঠেলে এরপর যে দুজন লোক এস্তাদিওর সামনে এসে দাঁড়ালো, তাদের দেখে বিস্ময়ে উঠে বসলো এস্তাদিও। সান্টা মারিয়ার ক্যাপ্টেন পেরো আর চিকিৎসক ফ্রান্সিস। এস্তাদিও ক্যাপ্টেন পেরোকে প্রশ্ন করলো, এসব কি হচ্ছে? এই লোকগুলো কারা? পেরো জবাব দিল, এরা সব প্রাক্তন জলদস্যু, পর্তুগিজ রণপোতের ক্যাপ্টেন কোহলোর অনুচর। আপনাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার কেন? কার নির্দেশে? প্রশ্ন করলো এস্তাদিও। ফ্রান্সিস এবার জবাব দিল, এদেশে আমাদের সর্বময় কর্তা পর্তুগালের মহামান্য সম্রাট দ্বিতীয় জনের প্রতিনিধি বাস্কোর নির্দেশে অ্যাডমিরালের নির্দেশ অমান্য করেছেন আপনি। পেরো এরপর বলল, আপনাকে আমরা ক্যাপ্টেন কোহেলোর হাতে তুলে দেব, তারপর আপনাকে গোয়া নিয়ে যাওয়া হবে।
ভাইসরয় ভাস্কো ডা গামার দরবারে আপনার বিচার হবে। কথাগুলো বলে ক্যাপ্টেন পেরো তার লোকেদের নির্দেশ দিলেন, ওকে বেঁধে ফেলো, তারপর খোলের কয়েদ ঘরে নিয়ে যাও, সারা জাহাজটার তল্লাশি নাও, আর যে কটা লোক বেঁচে আছে তাদেরও বেঁধে ফেলো। তার নির্দেশে দুজন লোক দড়ি নিয়ে এসে বাঁধতে শুরু করলো এস্তাদিওকে, আর অন্য লোকগুলো নানা দিকে ছুটলো কর্তব্য সম্পাদনের জন্য। এরপর হঠাৎ ফ্রান্সিস বলল, পেড্রো কোথায় গেল? তাকে দেখছি না কেন? ফ্রান্সিস এবার হাঁক দিল পেড্রোর নাম ধরে। মাথার ওপর থেকে সঙ্গে সঙ্গে জবাব এলো, এই যে আমি আসছি। এস্তাদিও ওপর দিকে তাকিয়ে দেখতে পেল জাহাজের প্রধান মাস্তুল বেয়ে নিচে নেমে আসছে পেড্রো। ডেকে যখন লড়াই চলছিল তখন সম্ভবত মাস্তুলে উঠে পড়েছিল পেড্রো। দড়ি বাঁধা অবস্থায় এস্তাদিওকে দাঁড় করানো হলো। পেড্রো নিচে নেমে এসে সেখানে দাঁড়ালো। তাকে দেখে এস্তাদিও ক্যাপ্টেন পেরোদের বলল, পেড্রোর কোনো দোষ নেই, ওর কোনো ক্ষতি তোমরা করো না। কথাটা শুনেই ফ্রান্সিস হেসে উঠল। সে বলে উঠল, না, করব না, ওকে আমরা পুরস্কৃত করব ঠিক মতো কাজটা করার জন্য। পেড্রোই তো লণ্ঠন নেড়ে আমাদের সংকেত দিল এখানে আসার জন্য। ফ্রান্সিসের কথায় হতভম্ব হয়ে গেল এস্তাদিও। কথাগুলো বলার পর ক্যাপ্টেন পেরো পেড্রোকে নিয়ে অন্যদিকে চলে গেলেন। দুজন লোক এবার এস্তাদিওকে টানতে টানতে জাহাজের খোলের ভিতর নামিয়ে আনলো। অবাধ্য নাবিকদের শাস্তি দেবার জন্য প্রত্যেক জাহাজের খোলেই একটা করে লোহার গরাদ দেওয়া খোপ থাকে, যাকে গরাদ ঘর বলে। সেই ঘরেই আটক করা হলো এস্তাদিওকে। পুরো জাহাজের দখল নিল ক্যাপ্টেন পেরোর লোকেরা। সারা জাহাজের আনাচে কানাচে তল্লাশি শেষ হলে বেশ অনেকক্ষণ পর সেই গরাদ ঘরের সামনে এসে দাঁড়ালেন ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিস। পেরো গরাদের বাইরে থেকে এস্তাদিওকে প্রশ্ন করলো, সেই সিন্দুকটা কই? কোন সিন্দুক? পাল্টা প্রশ্ন করলো এস্তাদিও। পেরো জবাব দিল, যে সিন্দুকটা মাঝরাতে পেড্রো তোমাকে আর মৎস্যগন্ধাকে নিয়ে আসতে দেখেছিল। ক্যাপ্টেনের কথা শুনে চমকে উঠল এস্তাদিও। তার মানে পেড্রো অনুসরণ করত তাকে? এস্তাদিও বলল, ওসব আমি জানি না, পেড্রো বানিয়ে বলেছে সিন্দুকের কথা। ক্যাপ্টেন বিশ্বাস করলেন না কথাটা। তিনি বললেন, কি ছিল ওই সিন্দুকে? এস্তাদিও বলল, বলছি তো, ওই সিন্দুকের কথা আমার জানা নেই। ফ্রান্সিস বলল, সে সিন্দুক কি তবে মৎস্যগন্ধার গণিকালয়ে আছে? তার কথার কোনো জবাব দিল না এস্তাদিও। ফ্রান্সিস ক্যাপ্টেনকে এরপর বলল, উনি যখন কিছু আমাদের বলতে চাইছে না তখন থাক, আমরা ওকে ক্যাপ্টেন কোহলের সামনে হাজির করাই। আশা করি তার কাছে উনি সবকিছু খুলে বলবেন। আমার ধারণা কথা বের করার কৌশল তিনি জানেন। ক্যাপ্টেন পেরো এরপর সেই জায়গা ত্যাগ করে খোল ছেড়ে ডেকে উঠে এলেন ফ্রান্সিসকে নিয়ে। পেড্রো ডেকেই দাঁড়িয়েছিল। তাকে হাত দিলেন পেরো। পেড্রো তাদের সামনে এসে দাঁড়াতেই ক্যাপ্টেন বললেন, বণিক তো বলছে সিন্দুকের ব্যাপারটা তোমার বানানো গল্প। পেড্রো টুপি খুলে বলল, যিশুর দিব্যি, এটা বানানো গল্প নয়। আমি নিজের চোখে দেখেছিলাম সিন্দুক খচ্চরের পিঠে চাপিয়ে তুলে আনতে। আমার কথা মিথ্যে হলে আমাকে আপনারা সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবেন। ফ্রান্সিস পেরোকে বলল, সারা জাহাজ মালপত্র ইত্যাদি তল্লাশি করেও তো কোনো পেটিকা বা সিন্দুক পাওয়া গেল না। ওটা যদি মৎস্যগন্ধার গণিকালয় থেকে থাকে তবে তা উদ্ধার করা মুশকিল হবে। আমার একটা ধারণা হচ্ছে ক্যাপ্টেন। কি ধারণা হচ্ছে জানতে চাইলেন পেরো। পেড্রো বলল, এখানে আমাদের জাহাজ নোঙর করা হয়েছিল না খোদা আব্বাসের জন্য। রাতেই তার এসে আমাদের সঙ্গে মিলিত হবার কথা। সে আমাদের সঙ্গে এলো না কেন
সে ব্যাপারে আমার এখন সন্দেহ জাগছে যে মৎস্যগন্ধার জন্য বণিক আপনাদের ত্যাগ করলো, সবচেয়ে বড় কথা স্বয়ং অ্যাডমিরালের নির্দেশও অমান্য করলো, তার পক্ষে কি এত সহজে সেই বেশ্যাকে ত্যাগ করা সম্ভব? এমনও হতে পারে যে নাখোদা আব্বাস জমিদারের লোকজনের চোখকে ফাঁকি দিয়ে মৎস্যগন্ধাকে এখানে নিয়ে আসছে। হয়তো সেই সিন্ধুকও তাদের সঙ্গেই আছে। সেই সিন্ধুকে যদি সত্যি মূল্যবান কিছু জিনিস থেকে থাকে তো নিশ্চয়ই তারা সেই সিন্ধুক বা তার ভিতরের জিনিসগুলো সঙ্গে করেই আনবে। পেরো কথাগুলো শুনে নিয়ে তাকে বললেন, ঠিক আছে, এবার তুমি যাও। পেড্রো চলে যাবার পর ফ্রান্সিস বলল, ওর কথায় কিছু যুক্তিও আছে। আমরা বরং অপেক্ষা করি এখানে, দেখা যাক তারা এখানে এসে পৌঁছায় কিনা। রাত শেষ হতে তো আর মাত্র একটা প্রহর বাকি। ক্যাপ্টেন বললেন, কিন্তু দুটো জাহাজকে একসঙ্গে দেখলে যদি ওরা আমাদের কাছে না ঘেঁষে। ফ্রান্সিস বলল, দেখুন, এস্তাদিওর ফেরা না ফেরা নিয়ে আমাদের সঙ্গে তর্ক হলেও সেভাবে লড়াই ঝগড়া হয়নি। এমনও তো তারা ভাবতে পারে যে মোহনায় এসে এস্তাদিওর সঙ্গে দেখা হয়েছে আমাদের। দুপক্ষের মধ্যে সমস্যা মিটে গেছে, তাই আমরা একসঙ্গে আছি। অপেক্ষা করেই দেখা যাক না কি হয়। ক্যাপ্টেন পেরো বললেন, তবে তাই হোক। প্রতীক্ষা পর্ব শুরু হলো ডেকে, আর খোলের অন্ধকারে ঘরে বন্দি এস্তাদিও ভাবতে লাগলো ডেকে কি ঘটছে। মৎস্যগন্ধাকে নিয়ে আব্বাস কি হাজির হয়েছে এই জাহাজে? তাদের কি বন্দি করা হয়েছে? কি ঘটছে মৎস্যগন্ধার সঙ্গে? অন্ধকার কক্ষে বসে এস্তাদিও মৎস্যগন্ধার কথা ভেবে অসহায়ের মতো ছটফট করতে লাগলো। ক্যাপ্টেন পেরোদের অপেক্ষায় সার হলো। রাত কেটে গিয়ে ভোর হলো এক সময়। দিগন্ত বিস্তৃত জলরাশিকে উদ্ভাসিত করে সূর্যদেব এক সময় উদিত হলেন। সারা ডেক জুড়ে ছড়িয়ে আছে গত রাতের লড়াইয়ের চিহ্ন, ক্ষত বিক্ষত সব লাশ। জনাকুড়ি নাবিক ছিল এই জাহাজে, তার মধ্যে ৩-৪ জন বেঁচে আছে দড়ি বাঁধা অবস্থায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপে আর নোনা বাতাসে লাশগুলো ফুলে উঠতে লাগলো। শেষ পর্যন্ত যখন সূর্য ঠিক মাথার উপর উঠল, তখনও দেখা মিলল না মৎস্যগন্ধার। ক্যাপ্টেন কোহেলোর লোকগুলোর মধ্যে দলনেতা এসে ক্যাপ্টেন পেরোকে বলল, ৩ দিন ধরে আপনাদের সঙ্গেই আছি, এবার আমরা জাহাজে ফিরতে চাই। আপনারা বলেছিলেন কোনো প্রতিরোধ হবে না এই জাহাজে, অথচ আমাদের ৩ জন লোক মারা পড়ল, বেশ কয়েকজন আহত। ক্যাপ্টেন কোহেলোর সঙ্গে সাক্ষাৎ করে এরপর যা করার করবেন। কিছুটা দূরেই সমুদ্রের মধ্যে নোঙর করে আছে ক্যাপ্টেন কোহেলোর রণপোত। এই জাহাজ দুটো যেখানে আছে তাদের দৃষ্টিশক্তির বাইরে হলেও বেশি দূরে নয় সেই জায়গা। ৩ দিন আগে ক্যাপ্টেন পেরো সমুদ্রের বুকে মিলিত হয়েছিলেন তার সঙ্গে। সান্টা মারিয়ার নাবিকরা কেউ প্রয়োজন বোধে লড়াইতে পারদর্শী নয়। তাদেরকে জাহাজে ক্যাপ্টেন কোহেলোর কাছে রেখে কোহেলোর ভূতপূর্ব জলদস্যু সঙ্গীদের নিয়ে এসে ৩ দিন ধরে অপেক্ষা করছিলেন ক্যাপ্টেন পেরো। এই লোকগুলো সাধারণ নাবিক নয়, নৃশংসতা এদের রক্তে। বলা যায় অধৈর্য হয়ে এরা হয়তো শেষ পর্যন্ত হামলা করে বসলো ক্যাপ্টেন পেরোর ওপরেই। ফ্রান্সিসের সঙ্গে আলোচনা করে ক্যাপ্টেন পেরো সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন কোহেলোর সঙ্গে দেখা করাই ভালো। তারপর এস্তাদিওকে তার হাতে তুলে দিয়ে তার কথা মতো যা সিদ্ধান্ত নেওয়া যাবে। দুটো জাহাজেরই নোঙর তোলার নির্দেশ দিলেন ক্যাপ্টেন পেরো। নোঙর তোলার মুহূর্তে যে ঝাঁকুনি হয় তা অনুভব করে অন্ধকার কক্ষে বন্দি এস্তাদিও বুঝতে পারল জাহাজ আবার চলতে শুরু করেছে। কিন্তু মৎস্যগন্ধা কোথায়? সে কি এলো না, নাকি তাকে নিয়েই চলতে শুরু করেছে এই জাহাজ?
ভাবতে লাগলো শঙ্কিত এস্তাদিও। ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিস মকর বাহিনীর ডেকেই রইলেন। সান্টা মারিয়ার পিছন পিছন এগিয়ে চলল মকর বাহিনী। সমুদ্রের একটু ভিতরেই নোঙর করা ছিল পর্তুগিজ রণপোতটা। বেশিক্ষণ লাগলো না সেই জায়গাতে পৌঁছাতে। রণপোতের দুপাশে দাঁড় করানো হলো সান্টা মারিয়া আর মকর বাহিনীকে। রণপোত থেকে গায়ে লাগানো দুটো জাহাজের মধ্যেই কাঠের পাটাতন ফেলা হলো। একসঙ্গে জুড়ে গেল তিনটে জাহাজ। মকর বাহিনীর ডেকে ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিসকে দেখতে পেয়ে ক্যাপ্টেন কোহেলো পাটাতন বেয়ে নেমে এলেন মকর বাহিনীর ডেকে। ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিস পুঙ্খানুপুঙ্খভাবে ক্যাপ্টেন কোহেলোর কাছে বিবৃত করলো সব কথা। সব শুনে ক্যাপ্টেন কোহেলো বললেন, চলুন আগে বণিক এস্তাদিওর সঙ্গে সাক্ষাৎ করে আসি। আর এই জাহাজের যে লোকগুলো বেঁচে আছে তাদের আর বাঁচিয়ে রাখার প্রয়োজন নেই। ওদের কে খাওয়াবে? ওদের বরং হাঙরের খাদ্য করা হোক। ক্যাপ্টেন কোহেলোর পিছন পিছন আরো কয়েকজন নেমেছিল মকর বাহিনীর ডেকে। কোহেলোর কথা শোনা মাত্রই তারা ছুটে গিয়ে রজ্জুবদ্ধ তিনজন মোল্লাকে উঠিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল সমুদ্রে। জলরাশির মধ্যে হারিয়ে গেল তাদের আর্তনাদ। ক্যাপ্টেন কোহেলোকে নিয়ে ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিস এরপর এগোলো খোলের ভিতর। বাইরে দিনের আলো আছে। খোলের গায়ে যে ছোট্ট ছিদ্র বা গবাক্ষগুলো আছে তা দিয়ে কিছুটা আলো ঢুকছে খোলের ভিতর। সেই আলোতে ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিসের সঙ্গে এক চোখে কালো পট্টি বাঁধা যে লোকটা এস্তাদিওর গড়াত ঘরের সামনে হাজির হলো তাকে চিনতে পারল না এস্তাদিও। ক্যাপ্টেন পেরোই তার পরিচয় দিলেন। তিনি বললেন, ইনি হলেন ক্যাপ্টেন কোহেলো। অ্যাডমিরাল ভাস্কোই ক্যাপ্টেন কোহেলোকে রণপোত দিয়ে পাঠিয়েছেন আপনাকে গ্রেপ্তার করার জন্য। উনি আপনার সঙ্গে কথা বলতে এসেছেন। ক্যাপ্টেন কোহেলো এরপর এস্তাদিওর উদ্দেশ্যে হেসে বললেন, আমি দুঃখিত এভাবে আপনাকে গ্রেপ্তার করতে হলো বলে, কিন্তু এছাড়া উপায় ছিল না। এস্তাদিও ব্যঙ্গের সুরেই জবাব দিল, আমাকে সমবেদনা জানাবার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। কোহেলো বললেন, আশা করি আমার কথা শুনে চললে গোয়া পর্যন্ত যাত্রাপথে আমি এই সৌজন্য বজায় রাখতে পারবো। সেই সিন্দুকটা এখন কোথায়? সরাসরি প্রশ্ন করলো কোহেলো। এস্তাদিও বলল, আমি ক্যাপ্টেন পেরোকে আগেই বলেছি, এখন আপনাকেও বলছি, ওই সিন্দুকের কোনো অস্তিত্ব নেই। পেড্রো মিথ্যে কথা বলছে। ক্যাপ্টেন কোহেলো ধূর্ত হেসে বললেন, দেখুন এস্তাদিও, আপনি যতটা আমাকে বোকা ভাবছেন আমি ততটা বোকা নই। যদি ধরেও নি যে সিন্দুকের গল্পটা বানানো ছিল, তবে ওই বানানো গল্প শুনেই কি অ্যাডমিরাল আমাকে সিন্দুকটা উদ্ধারের জন্য পাঠালেন? তাকে কি আপনি এতটা শিশুসুলভ মনে করেন? নিশ্চিত অমন কোন সিন্দুকের অস্তিত্ব আছে, যে ব্যাপারটা আমরা না জানলেও অ্যাডমিরাল জানেন। পেড্রো কথাটা বানিয়ে বলেনি, কারণ সে জানে যে এই মিথ্যে কথা বলার জন্য আমরা তাকে হাঙরের মুখে ফেলে দিতে পারি বা মাস্তুল থেকে ঝুলিয়ে দিতে পারি। আর একটা ব্যাপার, আপনি বলতেই পারতেন যে সে রাতে আপনারা অমন একটা সিন্দুক উদ্ধার করেছিলেন ঠিকই, কিন্তু তা খোলার ওপর দেখেছেন তার মধ্যে পাথরের মূর্তি বা পুঁতির মতো কিছু বাজে জিনিস ছিল, কিন্তু আপনি সরাসরি অস্বীকার করছেন ব্যাপারটা। এটাই প্রমাণ করছে ওই সিন্ধুকে মূল্যবান কিছু জিনিস আছে। একটানা কথাগুলো বলে এক চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ক্যাপ্টেন কোহেলো এস্তাদিওর মুখের দিকে তাকিয়ে তার মনের ভাব পাঠ করার চেষ্টা করলেন। এস্তাদিও নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল। ক্যাপ্টেন কোহেলো প্রশ্ন করলেন, সেই সিন্ধুক বা তার ভিতরের জিনিসগুলো কোথায়? সেগুলো কি নাখোদা আব্বাস আর মৎস্যগন্ধা নামের গণিকা বহন করে আনছে? এবারও তার কথার জবাব দিল না এস্তাদিও। ক্যাপ্টেন কোহেলো বললেন, ঠিক আছে,
আপনি একটু ভেবে নিন কথাগুলো বলবেন কিনা, তারপর দেখি কি করা যায়। এরপর খোল ছেড়ে ডেকের উপর উঠে এলেন কোহেলো। ক্যাপ্টেন পেরো বললেন, ও যদি কথাগুলো বলতে না চায় তবে কি করবেন? কোহেলো বললেন, অন্য কেউ হলে রোজ ওর হাতের আঙুল একটা করে কেটে নিতাম। এভাবে অনেকেরই পেট থেকে কথা আদায় করেছি আমি। একসময় কাটা আঙুল জমানো নেশা ছিল আমার, কিন্তু ওকে সেটা করা যাবে না, কারণ অ্যাডমিরাল ওকে তার সামনে হাজির করানোর নির্দেশ দিয়েছেন। ফ্রান্সিস বলল, তবে কি আমরা এখানে অপেক্ষা করব মৎস্যগন্ধারা আসে কিনা তা দেখার জন্য? ক্যাপ্টেন কোহেলো বললেন, ওই সিন্দুকটা আমাদের উদ্ধার করতেই হবে। এমন হতে পারে যে আপনারা যখন বণিকের জাহাজ আক্রমণ করলেন তখন ওরা কাছেই ছিল, ব্যাপারটা ওরা দেখেছে। এমনও হতে পারে ওরা এদিকেই আসছে, ওদেরকে টোপ দিয়ে এখানে আমাদের কাছে আনতে হবে। কি টোপ? জানতে চাইলেন ক্যাপ্টেন পেরো। একটু ভাবার পর ক্যাপ্টেন কোহেলোর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তিনি বললেন, লোকটার বুকে দড়ি বেঁধে রয়্যাল মাস্ট থেকে ঝুলিয়ে দেওয়া যাক। তারা যদি এদিকে আসে তবে নিশ্চয়ই দূর থেকে দেখতে পাবে মাস্তুলে ঝুলন্ত এস্তাদিওকে। আর ওই বন্দর সুন্দরী যদি সত্যি বণিককে ভালোবাসে তবে নিশ্চয়ই ব্যাপারটা দেখা মাত্রই ছুটে আসবে তাকে বাঁচাবার জন্য। এরপর ক্যাপ্টেন কোহেলোর নির্দেশে কিছুক্ষণের মধ্যেই এস্তাদিওকে উঠিয়ে আনা হলো ডেকে। কোহেলো তাকে বললেন, ভাবলেন কিছু? বলুন, সেই সিন্দুকটা কোথায়? এস্তাদিও জবাব দিল না তার কথার। কোহেলো হেসে বললেন, তাহলে আপাতত আপনাকে মাস্তুল থেকে ঝুলিয়ে দিচ্ছি আমরা। ঝুলতে ঝুলতে সিন্দুকটার কথা ভাবুন, আপনি মনে পড়লে বলবেন, আমরা আপনাকে আবার নিচে নামিয়ে আনবো। খোলের গড়াত ঘরটা বড় স্যাঁতস্যাঁতে আর অন্ধকার, আপনার আলো বাতাসের মধ্যে থাকা প্রয়োজন। এস্তাদিওর হাত দুটো পিছমোড়া করে বাঁধা, তার ফাঁক দিয়ে কাঁধের কাছে একটা শক্ত লম্বা লাঠি চালান করে দেওয়া হলো। তারপর সেই শক্ত লাঠিটার দুই প্রান্তে রশি বেঁধে তাকে টেনে তোলা হলো রয়্যাল মাস্টে। মাস্তুলের মাথা থেকে ঝুলতে লাগলো এস্তাদিও। ক্যাপ্টেন কোহেলোর অনুমানই ঠিক। খাড়ি থেকে সমুদ্রে প্রবেশ করার সময় নাখোদা আব্বাস হঠাৎ নৌকা থামিয়ে সামনের দিকে আঙুল তুলে দেখাতেই মৎস্যগন্ধা দেখতে পেল সেই দৃশ্য। জলের মধ্যে একটা অংশ মশালের আলোতে আলোকিত হয়ে উঠেছে। এস্তাদিওর জাহাজটার পাশে এসে দাঁড়িয়েছে একটা জাহাজ। মশাল হাতে পাশের জাহাজ থেকে লোক ঝাঁপিয়ে পড়ছে এস্তাদিওর জাহাজের ডেকে। আর এরপরই চিৎকার, চেঁচামেচি আর বন্দুকের শব্দ ভেসে আসতে লাগলো সেখান থেকে। দৃশ্যটা দেখেই মৎস্যগন্ধা অবাক বিস্ময়ে বলে উঠল, কি হচ্ছে ওখানে? আব্বাস তাড়াতাড়ি খাড়ির একপাশে ছোট নৌকাটা সরিয়ে নিয়ে বলল, সম্ভবত জলদস্যু জাহাজ আক্রমণ করেছে। কথাটা শুনেই কেঁপে উঠল মৎস্যগন্ধা। সে বলে উঠল, এস্তাদিও যে ওখানে আছে। নাখোদা বলল, এখন ওখানে গেলে আপনারও বিপদ অবশ্যম্ভাবী। দেখা যাক কি হয়। মৎস্যগন্ধার মনে পড়ল তার বুকের মধ্যে রাখা বুদ্ধ মূর্তিটার কথা। বুকের ভেতর থেকে চন্দন কাঠের টুকরোটা বের করে সেটা বুকে চেপে ধরে মৎস্যগন্ধা মনে মনে বলতে লাগলো, হে ভগবান, তুমি নাবিককে রক্ষা করো, রক্ষা করো। এর কিছুক্ষণের মধ্যেই চিৎকার, চেঁচামেচির শব্দ থেমে গেল। তারপর ধীরে ধীরে মশালের আলোগুলোও নিভে গেল। খয়াটে চাঁদের আলোতে দাঁড়িয়ে রইল নিস্তব্ধ জাহাজ দুটো। আব্বাস বলল, রাত শেষ হতে আর বেশি বাকি নেই। ভোরের আলো ফুটলে হয়তো ব্যাপারটা বোঝা যাবে। চন্দন কাঠের টুকরোটা
বুকে চেপে ধরে আগের মতোই ভগবানকে ডাকতে থাকলো মৎস্যগন্ধা। ভোর হলো এক সময়, চারপাশে আলো ছড়িয়ে পড়লেও এ যেন কেমন বিবর্ণ বিষণ্ণ ভোর। সকাল হবার সঙ্গে সঙ্গে নিয়ম মতো পতাকা ওড়ানো হলো এস্তাদিওর পাশের জাহাজটাতে। ক্রুশ আঁকা রক্ত বর্ণের পতাকা। তাই দেখে মৎস্যগন্ধা বলে উঠল, আরে ও পতাকাটা আমি চিনি, পর্তুগালের পতাকা। ওটা জলদস্যুদের জাহাজ নয়, সান্তা মারিয়া, যে জাহাজ নিয়ে বণিক এসেছিল তমালিকা বন্দরে। 3 দিন আগে জাহাজটা বন্দর ছেড়েছিল। আব্বাস তার কোমর থেকে একটা আতশ কাচের নল বের করে জাহাজ দুটোকে দেখলো, কিন্তু তেমন কিছু দেখতে পেল না। আব্বাস বলল, তাহলে সম্ভবত ওরা তাকে ধরার জন্যই এখানে অপেক্ষা করছিল। আবার এমনও হতে পারে যে হঠাৎই সাক্ষাৎ হয়ে গেছে দুটো জাহাজের। মৎস্যগন্ধা বলল, আমার ধারণা ওকে ওরা মারবে না, অ্যাডমিরাল ভাস্কোর কাছে ধরে নিয়ে যাবে। বেলা বেড়ে চলল, কিন্তু জাহাজ দুটো একইভাবে দাঁড়িয়ে রইল। আব্বাস এক সময় বলল, কিন্তু বুঝতে পারছি না ওরা এখানে এমন ভাবে দাঁড়িয়ে আছে কেন। মৎস্যগন্ধা বলল, এমন তো নয় যে এস্তাদিও জানিয়েছে যে আমরা আসছি, আমাদের জন্যই ওরা অপেক্ষা করছে। চলো তবে জাহাজে যাই, তারপর যা হবার হবে। নাখোদা বলল, চট করে ওখানে যাওয়া বিপদ হতে পারে, আর একটু সময় অপেক্ষা করি। সময় যত এগোতে লাগলো এস্তাদিওর কথা ভেবে ততই অস্থির হতে লাগলো মৎস্যগন্ধা। সূর্য যখন ঠিক মাথার ওপর তখন হঠাৎই জাহাজ দুটো নড়ে উঠে চলতে শুরু করলো। তাই দেখে মৎস্যগন্ধা বলে উঠল, চলো চলো, ওরা যে চলে যাচ্ছে। খাড়ি থেকে নৌকা বের করলো আব্বাস। সামনেই নদী, প্রবল জলস্রোতে মিলে মিশে ঘূর্ণির সৃষ্টি করেছে। চারপাশে পাক খাচ্ছে পাটকিলে রঙের জলস্রোত। ছোট নৌকাকে সেখানে সামলে রাখা মুশকিল। আব্বাস দক্ষ হাতে সে জায়গাটাকে যখন সামলালো, ততক্ষণে অনেক দূরে সরে গেছে জাহাজ দুটো। জাহাজের গতিবেগের সঙ্গে নৌকা পাল্লা দিতে পারে না। ধীরে ধীরে ছোট হতে হতে একসময় বিন্দুর মতো মিলিয়ে গেল জাহাজ দুটো। মৎস্যগন্ধা বলে উঠল, ওদিকে চলো, আমাকে যেভাবেই হোক পৌঁছাতেই হবে এস্তাদিওর কাছে। নিশ্চয় সন্ধ্যা নামলে জাহাজ কোথাও নোঙর করবে। যেভাবেই হোক আমাকে তার কাছে পৌঁছাতে হবে, পৌঁছাতেই হবে। যে কোনো বিনিময়ে রক্ষা করতেই হবে নাবিককে। নাখোদা আব্বাস বলে উঠল, মুকাল্লাফ ফিল বাহার। সমুদ্রের রক্ষাকর্তার নাম নিয়ে সমুদ্রে ভেসে পড়ল নাখোদা আব্বাস। জাহাজ দুটো যেদিকে গেছে সেদিকে এগোতে লাগলো সে। সমুদ্রের তরঙ্গ রাশিতে মোচার খোলের মতো দুলতে লাগলো তার ছোট্ট ডিঙি নৌকাটা। এই নৌকা নিয়ে সমুদ্রে ভেসে পড়ার সাহস বা ক্ষমতা বা শুধু আব্বাসেরই ছিল। নদীতে যারা নৌকা চালায় এই সাহস তাদের হতো না। মৎস্যগন্ধার চোখ দুটো ব্যাকুল ভাবে খুঁজতে লাগলো, যদি কোনো কালো বিন্দু দেখা যায় দিক চিহ্নহীন মহার্ণবের বুকে, যদি দেখা মেলে জাহাজ দুটোর। শেষ পর্যন্ত অবশ্য দেখা মিলল তাদের। তখন প্রায় বিকেল হতে চলেছে। সমুদ্রের বুকে দেখা দিল সেই কালো বিন্দু। জাহাজ। জায়গাটা সমুদ্রের ভিতরে হলেও মোহনা থেকে খুব বেশি দূর নয়, কিন্তু ছোট নৌকা নিয়ে সমুদ্রের উত্তাল ঢেউ ভেঙে সে জায়গাতে পৌঁছাতে অনেক সময় লেগেছে মৎস্যগন্ধাদের। জাহাজ দুটো নিশ্চয়ই অনেক আগেই সেখানে পৌঁছে গেছিল বলে অনুমান হলো আব্বাসের। সে এগোলো সেই কালো বিন্দুর দিকে। একসময় তারা বুঝতে পারলো দুটো নয়,
তিনটে জাহাজ আছে সেখানে, একটা বেশ বড় জাহাজ আর তার দুপাশে দুটো ছোট জাহাজ। ক্রমশই তাদের চোখের সামনে স্পষ্ট হতে লাগলো সবকিছু। বড় জাহাজটার মাঝতলেও পর্তুগালের পতাকা উঠছে। ডেকে বসানো সার সার কালো কালো জিনিসগুলো যে কামান তা বুঝতে অসুবিধা হলো না অভিজ্ঞ নাখোদা আব্বাসের। আরো একটু এগিয়ে জাহাজগুলোর দিকে তাকিয়ে হঠাৎই যেন একটা জিনিস ধরা দিল তার চোখে। নৌকার হাল ছিঁড়ে দিয়ে কোমর থেকে নলটা বের করে চোখে লাগালো সে। তারপর বলে উঠল, হায় খোদা! মৎস্যগন্ধা বলে উঠল, কি হলো? নলটা মৎস্যগন্ধার হাতে ধরিয়ে দিয়ে আব্বাস বলল, আমাদের জাহাজের মাস্তুলগুলো দেখুন। মৎস্যগন্ধা চোখ লাগালো আতশকাজ পরানো নলে। কাছে এগিয়ে এলো জাহাজের মাস্তুলগুলো। কয়েক মুহূর্তের মধ্যে থরথর করে কেঁপে উঠল মৎস্যগন্ধা। মকর বাহিনীর মাস্তুল থেকে ঝুলছে একটা লোক, আর তাকে চিনতে পেরেছে মৎস্যগন্ধা। এস্তাদিও, নাখোদা বলল, এবার আমাদের ফিরে যাওয়া উচিত। মৎস্যগন্ধা বলল, না, ফিরবো না। এস্তাদিও জীবিত হোক বা মৃত, ওর কাছে যেতেই হবে আমাকে। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। নাখোদা বলে উঠল, যা মনে হচ্ছে একবার ওখানে গেলে আর ফেরা যাবে না। মৃত্যু অপেক্ষা করে আছে ওখানে। মৎস্যগন্ধা বিহ্বল ভাবে তিরস্কার করে বলল, আমি যদি নারী হয়ে মৃত্যু ভয় না পাই, তবে তুমি পুরুষ হয়ে মরতে ভয় পাচ্ছ। শুনেছি নাবিকরা সাহসী হয়, তারা মরতে ভয় পায় না। আজ বুঝলাম সে কথা ভুল। এস্তাদিও তোমার উপর ভরসা করেছিল। নিমক হারাম তুমি। নৌকা না এগোলে আমি সমুদ্রের ঝাঁপ দিয়ে সাঁতরে জাহাজের কাছে যাব। মৎস্যগন্ধার বলা নিমক হারাম শব্দটা যেন চাবুকের মতো আছড়ে পড়লো নাখোদার উপর। মুহূর্তের মধ্যে তার চোয়াল কঠিন হয়ে উঠল। সে বলল, হ্যাঁ, আমি একদিন মালিকের নুন খেয়েছি, তবে আমি নিমক হারাম নই, মরতেও ভয় পাই না। আমি আপনার বিপদের কথাই ভাবছিলাম। চলুন তবে, কিন্তু আপনি কি দিয়ে ওদের মোকাবিলা করবেন আমি জানি না। মুকাল্লাফ ফিল বাহার আমাদের রক্ষা করুন। মৎস্যগন্ধা বলল, লোকে বলে বন্দর সুন্দরীদের কোনো মন থাকে না, শুধু দেহ থাকে। দেখি এই দেহটাকেই আজ ওদের মোকাবিলা করার জন্য কাজে লাগানো যায় কিনা। আর এরপরই মৎস্যগন্ধার নলটা চোখে লাগিয়ে বলল, ও নড়ছে, নড়ছে, এখনো বেঁচে আছে নাবিক। হ্যাঁ, ও বেঁচে আছে। ওকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। নাখোদা আব্বাস আর কথা না বাড়িয়ে সমুদ্রের ঢেউ পেরিয়ে এগোলো জাহাজগুলোর দিকে। বেশ অনেকক্ষণ ধরে মাস্তুল থেকে ঝুলছে এস্তাদিও। পিঠ আর কাঁধের মাংসপেশি যেন ছিঁড়ে যেতে চাইছে। শরীর অসাড় হয়ে আসছে। ওপর থেকে যতদূর চোখ যায় চারিদিকে শুধু কালো জলরাশি। জীবনের কোনো স্পন্দন দেখা যাচ্ছে না কোথাও। পায়ের নিচে আছে মৃত নাবিকদের লাশগুলো। এ যেন এক মৃত্যু সমুদ্র। মৃত্যু যেন হাতছানি দিচ্ছে এস্তাদিওকে। তারই মাঝে ঝুলন্ত অবস্থায় এস্তাদিও ভাবছিল মৎস্যগন্ধার কথা। সে কি তবে আবার তমালিকা বন্দরে ফিরে গেল? ভালোই করেছে সে। জীবনটা অন্তত তার বেঁচে গেল। আর হয়তো তার কোনোদিনও মৎস্যগন্ধার সঙ্গে দেখা হবে না। তবে যেখানেই থাকুক যেন ভালো থাকে মৎস্যগন্ধা। ঝুলতে ঝুলতে এসবই ভাবছিল এস্তাদিও। কিন্তু হঠাৎই তার চোখে পড়ল নিচের দিকে একটা ছোট নৌকা এগিয়ে আসছে তার জাহাজটার দিকে। নৌকার আরোহীদের দেখে চিনতে পারলো এস্তাদিও। আব্বাস নৌকা বাইছে আর মৎস্যগন্ধা নৌকা থেকে তার দিকে হাত নেড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। তাকে দেখা মাত্র এস্তাদিও চিৎকার করে বলতে থাকলো,
ফিরে যাও তোমরা, পালাও পালাও, এখানে এলে বাঁচবে না, পালাও পালাও তোমরা। কিন্তু তার কথায় কর্ণপাত করলো না মৎস্যগন্ধা। নৌকাটা ক্রমশ জাহাজের গায়ে এগিয়ে আসতে লাগলো। ক্যাপ্টেন কোহেলো তার রণপোতের কেবিনে বসে মদ্যপান করছিলেন ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিসকে নিয়ে। ওপর থেকে এস্তাদিওর চিৎকার শুনে তারা বাইরে বেরিয়ে পাটাতন বেয়ে উপস্থিত হলেন মকর বাহিনীর ডেকে। ততক্ষণে মৎস্যগন্ধার নৌকা এসে ভিড়েছে জাহাজের গায়ে। ওপর থেকে এস্তাদিও শেষ একবার চিৎকার করে উঠল, পালাও মৎস্যগন্ধা, পালাও, জাহাজে উঠো না। সেই চিৎকার শুনে হাসি ফুটে উঠল ধূর্ত কোহেলোর ঠোঁটে। তার পরিকল্পনা সফল হয়েছে। কোহেলোর নির্দেশে দড়ির মই নামিয়ে দেওয়া হলো জাহাজের গায়ে, আর সেই মই বেয়ে কিছুক্ষণের মধ্যেই মকর বাহিনীর ডেকে উঠে এলো মৎস্যগন্ধা আর নাখোদা আব্বাস। ক্যাপ্টেন কোহেলো বেশ অবাক হয়ে গেলেন তাকে দেখে। তিনি শুনেছিলেন এই গণিকারা কি খুব সুন্দরী, কিন্তু মৎস্যগন্ধা যে এত সুন্দরী তা তার ধারণা ছিল না। তার দেহের প্রতিটা অংশে যেন জেগে আছে যৌনতার হাতছানি, যেন সমুদ্রের বুক থেকে জাহাজের ডেকে উঠে এলো কোনো জলপরী। ক্যাপ্টেন কোহেলো কয়েক পা এগিয়ে গিয়ে মৎস্যগন্ধার সামনে দাঁড়ালেন। তারপর বললেন, আমি ক্যাপ্টেন কোহেলো তোমাকে স্বাগত জানাচ্ছি। এই 3টে জাহাজই এখন আমার নিয়ন্ত্রণাধীন। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিছু কাজের কথা আছে তোমার সঙ্গে। মৎস্যগন্ধা বলল, সব কথা হবে, কিন্তু তার আগে এস্তাদিওকে মাস্তুল থেকে নামাও। ধূর্ত কোহেলো বরাবরই কৌশলে কাজ হাসিলের পক্ষপাতী। তিনি তার অনুচরদের বললেন, ওকে ওপর থেকে নিচে নামিয়ে খোলে নিয়ে যাও, খাবার আর জল দাও। ক্যাপ্টেন কোহেলোর নির্দেশ পালিত হলো সঙ্গে সঙ্গে। এস্তাদিওকে নামিয়ে আনা হলো। তারপর তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হতে লাগলো খোলের দিকে। এস্তাদিও আর্তনাদ করে উঠল, তুমি এখানে কেন এলে মৎস্যগন্ধা? শয়তানগুলো তোমাকেও ছাড়বে না। মৎস্যগন্ধা বলে উঠল, ওকে নিয়ে যেও না, এখানেই রাখো। ক্যাপ্টেন কোহেলো বলে উঠলেন, তোমার চিন্তা নেই বন্দর সুন্দরী, ওর কোনো ক্ষতি হবে না। আগে তোমার সঙ্গে আমার কথাবার্তা মিটে যাক, তারপর নিশ্চয়ই কথা বলার সুযোগ পাবে ওর সঙ্গে। এস্তাদিওকে নিয়ে খোলের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল ক্যাপ্টেন কোহেলোর লোকগুলো। মৎস্যগন্ধা ক্যাপ্টেন কোহেলোর পাশে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন পেরো বা ফ্রান্সিসের পরিচয় জানে না। সে তাদের কোনোদিন দেখেনি, শুধু এস্তাদিওর মুখে নামই শুনেছে এদের। তবে পেড্রোকে সে দেখে চিনতে পারল, কারণ পেড্রো একসময় বেশ কয়েকবার গণিকালয়ে গেছিল। মৎস্যগন্ধা কিছুটা তফাতে ভিড়ের মধ্যে চিনতে পারল তাকে, আর তার ঠোঁটের কোণে হাসি দেখে এও বুঝতে পারল যে পেড্রো যোগ দিয়েছে এই লোকগুলোর সঙ্গে। আরো একটা জিনিস সে বুঝতে পারল যে তার সামনে দাঁড়িয়ে থাকা একটা চোখে কালো টুপি পরা লোকটাই এখানকার সর্বময় কর্তা, কারণ সেই সব নির্দেশ দিচ্ছে আর বাকিরা তা পালন করছে। মৎস্যগন্ধা এবার ক্যাপ্টেন কোহেলোকে জিজ্ঞাসা করলো, তোমার কি জানার আছে বলো? এতজন লোকের সামনে সিন্ধুকের কথাটা পাড়া উচিত মনে করলেন না বিচক্ষণ কোহেলো। হাজার হোক, তার সঙ্গীরা সব তারই মতো একসময় জলদস্যু ছিল। তাদের তিনি বিলক্ষণ চেনেন। নেহাত ফাঁসি এড়াতে তারা তারই মতো অ্যাডমিরাল ভাস্কোর অনুগামী হয়েছে। কাজেই ক্যাপ্টেন কোহেলো মৎস্যগন্ধাকে বলল, চলো আমরা আমার রণপোতের কেবিনে যাই, সেখানে বসেই কথা হবে। এমনই একটা সুযোগের প্রতীক্ষায় ছিল মৎস্যগন্ধা। সে বলল, আমিও একান্তে তোমার সঙ্গে কথা বলতে চাই, দ্বিতীয় কেউ যেন সেখানে না থাকে।
যে কোনো মূল্যে সেই সিন্ধুকের খবর করাই তার আসল কাজ, আর সেটা যদি মসৃণ ভাবে হয়ে যায় তবে আপত্তি কি? ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিস একটু হয়তো অসন্তুষ্ট হবে জেনেও কোহেলো বললেন, ঠিক আছে, তাই হবে। ক্যাপ্টেন কোহেলোর পিছন পিছন পাটাতন বেয়ে রণপথে উঠে এলো মৎস্যগন্ধা। তারপর প্রবেশ করলো গালিচা মোড়া ক্যাপ্টেন কোহেলোর খাস কামরায়। ঘরে ঢুকে কোহেলো কেবিনের দরজা বন্ধ করে দিলেন। ঘরটা বেশি বড় নয়, গদি আটা একটা ছোট পালঙ্ক আর একটা চারপায়া ঘিরে কটা কেঠো আসন রাখা আছে সেখানে। টেবিলের ওপর রাখা আছে পানীয় বোতল আর কটা স্বচ্ছ পাত্র। কিছু সময় আগে ক্যাপ্টেন কোহেলো সেগুলো নিয়ে বসেছিলেন ক্যাপ্টেন পেরোদের সঙ্গে। বাইরে বিকেল হয়ে গেছে, সূর্য এবার ঢলতে শুরু করবে সমুদ্রে। চারপায়ার সামনে মুখোমুখি দুটো আসনে বসলো ক্যাপ্টেন কোহেলো আর মৎস্যগন্ধা। কোহেলো কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মৎস্যগন্ধার রূপের দিকে। তারপর সরাসরি প্রশ্ন করলো, তুমি আর এস্তাদিও মিলে গভীর রাতে বুদ্ধ মন্দির থেকে যে সিন্ধুকটা উদ্ধার করেছিলে সেটা কোথায়? অ্যাডমিরাল ভাস্কো সেটা নিয়ে যাবার জন্যই আমাকে পাঠিয়েছেন। কথাটা শুনে মৎস্যগন্ধা প্রচন্ড বিস্মিত হলেও মুখে তা প্রকাশ করলো না। মুক্তোর মতো হাসি ছড়িয়ে সে জানতে চাইলো, এই খবর তোমরা পেলে কোথায়? কোহেলো জবাব দিলেন, পেড্রো তোমাদের অনুসরণ করেছিল সেই রাতে, সে বলেছে। মৎস্যগন্ধা বুঝতে পারলো যে ব্যাপারটা অস্বীকার করে লাভ নেই, অন্য কৌশল অবলম্বন করতে হবে মাথা ঠান্ডা রেখে। সে বলল, বলবো বলবো, সব বলবো তোমাকে। আমি কি জানি না যে এখানে এলে তোমার প্রশ্নের জবাব না দিলে পার পাওয়া যাবে না। তাছাড়া তুমি কিন্তু বেশ সুপুরুষ, এমন পুরুষ আমার বেশ ভালো লাগে। আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি, আমাকে একটু বিশ্রাম নিতে দাও, আর তুমিও এই ফাঁকে একটু পান করে মনটাকে সতেজ করো। এই বলে একটা পাত্র নিয়ে তাতে মদ ঢেলে মৎস্যগন্ধা সেটা বাড়িয়ে দিল কোহেলোর দিকে। কোহেলো বেশ বিস্মিত হলেন ব্যাপারটাতে। সাক্ষাৎ জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়েও এমন শান্ত থাকতে পারে কোনো নারী, তা কোহেলোর জানা ছিল না। মদপূর্ণ পাত্রটা নিয়ে কোহেলো ঢকঢক করে গলায় ঢেলে দিলেন। এরপর তিনি চেয়ে রইলেন মৎস্যগন্ধার দিকে। মৎস্যগন্ধা এরপর কোহেলোর হাত থেকে পাত্রটা নিয়ে তাতে মদ ঢেলে পরিপূর্ণ করলো। কড়া জাহাজি মদের গন্ধে পরিপূর্ণ হয়ে উঠছে ঘরটা। বেশ কিছু সময় কেটে গেল। তারপর মৎস্যগন্ধা মদের পাত্রটা কোহেলোর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বেশ গরম লাগছে এখানে, হাওয়া বাতাস নেই। কথাগুলো বলে মৎস্যগন্ধা হঠাৎই গরম লাগার ভান করে ওড়নাটা সরিয়ে নিল। উন্মুক্ত হয়ে গেল তার শরীরের সামনের বহি আবরণ। কোহেলোর চোখে ধরা দিল মৎস্যগন্ধার ৮-৬০ বক্ষ আবরণের থেকে বাইরে বেরিয়ে আসা দুই শুভ্র স্মিত স্তনের মাঝে গিরিখাতের মতো ঘন সন্নিবিষ্ট, তরমুজের ফালির মতো বক্ষ বিভাজিকা, মেদহীন সরু কোমরের ঠিক মাঝখানে রূপোর কাঁচা টাকার মতো সুগভীর নাভি। সেদিকে চেয়ে ঘোর লেগে গেল কোহেলোর। দ্বিতীয় পাত্রটাও দ্রুত গলৎকরণ করে নিলেন ক্যাপ্টেন কোহেলো। আগে ক্যাপ্টেন পেরোর সঙ্গে বসে বেশ কয়েক পাত্র মদ্যপান করেছেন। আরো 2 পাত্র মদ্যপানের পর মৎস্যগন্ধার অর্ধ উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে কেমন যেন ধাঁধা লাগতে থাকলো
ক্যাপ্টেন কোহেলোর। তবুও নিজেকে সংযত করার চেষ্টা করে কোহেলো বললেন, এবার সিন্দুকটার কথা বলো। মৎস্যগন্ধা বলল, বলছি, এখনই তার সন্ধান দেব তোমাকে। কথাগুলো বলে মৎস্যগন্ধা 4 পেয়ের উপর থেকে বোতলটা তুলে এনে দাঁড়ালো কোহেলোর সামনে। তারপর কোহেলোর গলা জড়িয়ে বলল, সেটা কাছাকাছি আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে, কিন্তু আমি তুমি ছাড়া কেউ থাকবে না সেখানে। সেই পেটিকা, আমার শরীর সবই আজ তোমাকে দেব আমি। চলো এবার আমরা বণিক এস্তাদিওর জাহাজে যাই, তার আগে আরেকটু পান করে নাও। কোহেলো চমকে উঠে বলল, সেটা তবে ওই জাহাজেই আছে? মৎস্যগন্ধা বোতলটা কোহেলোর ঠোঁটের সামনে ধরে বলল, হ্যাঁ সেখানেই। ঠোঁট ফাঁক করলেন কোহেলো। মৎস্যগন্ধা বোতলের বাকি অংশটাই প্রায় সবই তার মুখে ঢেলে দেবার পর কোহেলো উঠে দাঁড়ালেন। মৎস্যগন্ধা বলল, মকর বাহিনীর খোল ফাঁকা করে দিতে হবে। আমরা যতক্ষণ সেখানে থাকব কেউ যেন সেখানে না ঢোকে। সে ঐশ্বর্য আমি অন্য কাউকে দেখাতে চাই না। রণপথ ছেড়ে কাঠের পাটাতন বেয়ে মৎস্যগন্ধাকে নিয়ে কোহেলো আবার ফিরে এলেন মকর বাহিনীর ডেকে। ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিস দাঁড়িয়েছিলেন ডেকে। তিনি তাদের বললেন, তোমাদের কোনো লোক খোলের মধ্যে থাকলে বেরিয়ে আসতে বলো। যে 2-4 জন লোক খোলের মধ্যে ছিল কিছুক্ষণের মধ্যেই তারা বাইরে বেরিয়ে এলো। কোহেলোর নির্দেশে একটা লোক একটা মশাল জ্বালিয়ে এনে তার হাতে দিল। কোহেলো মৎস্যগন্ধাকে নিয়ে পা বাড়ালো খোলে নামার জন্য, আর তা দেখে ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিসও তাদের পিছনে পা বাড়াতে গেলেন। ব্যাপারটা বুঝতে পেরে ক্যাপ্টেন কোহেলো পিছনে তাকিয়ে ক্যাপ্টেন পেরোকে বললেন, পেরো, আপাতত আপনারা এখানেই থাকুন, আমি খোল থেকে ঘুরে আসছি। মৎস্যগন্ধা এবার বুঝতে পারলো এই লোকটাই তবে ক্যাপ্টেন পেরো, আর তার সঙ্গী নিশ্চয়ই সেই ফ্রান্সিস হবে। পেরোর নির্দেশে থমকে গেল তারা দুজন। সমুদ্রের বুকে তখন সূর্য ডুবতে শুরু করেছে। ক্যাপ্টেন কোহেলো আর মৎস্যগন্ধা প্রবেশ করলো অন্ধকার খোলের ভিতর। মকর বাহিনীর খোলের বহির্দেশে যেখানে ফেরানো চোখের ছবি আঁকা আছে, খোলের ভিতর ঠিক সেই জায়গাতেই গিয়ে থামলো মৎস্যগন্ধা। এই জায়গাতে যে পেটিকাটা লুকোনো থাকবে তা এস্তাদিওই জানিয়েছিল তাকে। মশালের আলোতে সে জায়গা ভালো করে খুঁটিয়ে দেখতেই পাটাতনের গায়ে একটা প্রায় অদৃশ্য জোর চোখে পড়ল তার। আর সেই জায়গাতে একটু টানাটানি ধাক্কাধাক্কি করতেই সরে গেল কাঠের পাটাতনটা। উন্মোচিত হলো গোপন গহ্বর। হ্যাঁ, তার মধ্যেই রাখা আছে হাত 4 চওড়া, 1 হাত মতো লম্বাটে ধরনের কাঠের পেটিকা বা সিন্দুকটা। ধীরে ধীরে তার ডালাটা খুলল মৎস্যগন্ধা। সঙ্গে সঙ্গে চারপাশের অন্ধকার মুছে গেল। সেদিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ কথা বলতে পারল না ক্যাপ্টেন কোহেলো। বাক্সর মধ্যে থরে থরে সাজানো আছে মূল্যবান পাথর আর স্বর্ণ খণ্ড। এত সম্পদ এর আগে কোনোদিনও দেখেনি জলদস্যু সর্দার কোহেলো। মৎস্যগন্ধা বলে উঠল, এই সম্পদ তোমার অ্যাডমিরাল ভাস্কো কোনোদিনও চোখে দেখেননি। তার কাছে থাকা তো দূরের কথা, এই সম্পদ তোমার হতে পারে। শুধু এই পেটিকাই নয়, আরো এমন এক সিন্ধুক লুকোনো আছে দূরের এক জায়গাতে। আমি তোমাকে সেই জায়গাতে নিয়ে যেতে পারি। কোহেলো জানতে চাইলেন, সেই জায়গা কোথায়? মৎস্যগন্ধা বলল, চলো আবার তোমার কেবিনে ফিরে যাই, সেখানে গিয়ে বলবো। সিন্দুকটা এখানেই আপাতত থাক। এই বলে পাটাতন
ঠেলে ফোকরটা বন্ধ করে দিল মৎস্যগন্ধা। কিছুটা টলতে টলতেই বাইরে বেরিয়ে এলেন ক্যাপ্টেন কোহেলো। একে তো মদের নেশা, তার উপর তিনি যা দেখলেন তাতে তার মাথা ঝিমঝিম করছে। বাইরে তখন সূর্য ডুবে গেছে, অন্ধকার নামতে শুরু করেছে সমুদ্রের বুকে। ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিস দাঁড়িয়েছিলেন ডেকে। তাদের সঙ্গে কোনো কথা না বলে মকর বাহিনীর ডেক ছেড়ে সোজা এগোলেন তার জাহাজে ফেরার জন্য। ফ্রান্সিস পেরোকে বলল, ব্যাপারটা কি হচ্ছে বলুন তো। ক্যাপ্টেন পেরো বললেন, ঠিক বুঝতে পারছি না, তবে এস্তাদিও আর মৎস্যগন্ধা যখন দুজনেই ধরা পড়ে গেছে তখন আমরা অনেকটাই দায় মুক্ত। দেখা যাক কোহেলো কি করেন। আমরা এখন সান্টা মারিয়াতেই ফিরে যাই। ক্যাপ্টেন পেরো আর ফ্রান্সিস তার দলবল নিয়ে মকর বাহিনীর ডেক ছেড়ে রণপথ টপকে এগোলো সান্টা মারিয়াতে। তারা কেউ খেয়ালই করলো না একজন রয়ে গেল মকর বাহিনীর ডেকে। সে সবার অলক্ষ্যে গিয়ে সে দিয়েছে ডেকের এক কোণে রাখা মোটা কাছিগুলোর গহ্বরের ভিতর। নাখোদা আব্বাস। অন্ধকার নামলো মহাসমুদ্রের বুকে। ক্যাপ্টেন কোহেলোর কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল মৎস্যগন্ধা। কেঠো পালঙ্কের ওপর গিয়ে বসলেন কোহেলো। ঘোর কাটছে না তার। মৎস্যগন্ধা তার সামনে গিয়ে জড়িয়ে ধরল তার গলা। কোহেলোর চোখের সামনে জেগে উঠল মৎস্যগন্ধার শঙ্খের মতো স্তন, গভীর স্তন বিভাজিকা। কোমরের ঠিক মাঝখানে জেগে থাকা নাভিকূপ। কদলী বৃক্ষের মতো উরু দুটো স্পর্শ করে আছে কোহেলোর হাঁটু। অনেকদিন পরে নারী দেহের স্পর্শ তার শরীরে। বেশ কয়েক বছর আগে জলদস্যু জীবনে একটা জাহাজ লুট করার সময় এক অষ্টাদশী তরুণীকে ধর্ষণ করেছিলেন কোহেলো। সেই শেষ তার নারী দেহ পাওয়া। তারপর তিনি বন্দী হলেন অ্যাডমিরালের হাতে। তার শর্ত মেনে তিনি যোগ দিলেন অ্যাডমিরালের সঙ্গে। এবার ভারত অভিযানের সময় ভাস্কোর কঠোর নির্দেশ ছিল, কোনো নারী তোলা যাবে না পর্তুগিজ রণপোতে। কাজেই কোহেলোর শরীর অভুক্তই রয়ে গেছে। কোহেলো তাকিয়ে রইলেন মৎস্যগন্ধার দেহের দিকে, আর মৎস্যগন্ধা তার গলা জড়িয়ে বলতে শুরু করলো, শোনো কোহেলো, এস্তাদিও আমার প্রেমিক নয়। আমি তার সঙ্গে ভালোবাসার অভিনয় করে এসেছি। এস্তাদিও তমালিকা বন্দরে এসেছিল এই গুপ্তধনের খোঁজে। কোনো এক প্রাচীন নাবিক তাকে খোঁজ দিয়েছিল এই গুপ্তধনের। কোনো এক রাজা নাকি এই গুপ্তধন লুকিয়ে রেখেছিল তমালিকা বন্দর আর ভূমধ্য সাগরের এক দ্বীপে। এস্তাদিও সেই দ্বীপের সন্ধান জানে। তমালিকা বন্দর থেকে এই গুপ্তধন উদ্ধারের পর আমি এস্তাদিওর সঙ্গে যাচ্ছিলাম সেই দ্বীপে। সেটা পাওয়ার পর আমি তার যা ব্যবস্থা করার করতাম। শোনো কোহেলো, তুমি সুপুরুষ, সাহসী। তোমার মতো পুরুষই আমার কাম্য। এস্তাদিওর মতো নরম স্বভাবের বণিক আমাকে ভবিষ্যতে রক্ষা করতে পারবে না, তা আমি জানি। ইচ্ছে করলে এই সম্পদ তোমার হতে পারে। কোহেলো এবার কুমিরের চামড়ার মতো খসখসে হাত দিয়ে মৎস্যগন্ধার নিতম্ব স্পর্শ করলেন। মৎস্যগন্ধা মনে মনে শিউরে উঠলেও আরো ঘনিষ্ঠভাবে কোহেলোকে জড়িয়ে ধরে বলল, চলো এই সিন্দুকটা নিয়ে আমরা পালিয়ে যাই। এস্তাদিওকে আমরা এখন মারবো না। দ্বিতীয় সিন্দুকটা উদ্ধার করার পর আমরা তাকে শেষ করব। কোহেলোর সামনে দাঁড়িয়ে থাকা এই অতুলনীয় নারী দেহ, মকর বাহিনীর খোলে দেখে আসা রাজার ঐশ্বর্য, ভূমধ্য সাগরের কোনো দ্বীপে লুকিয়ে রাখা
এমনই এক সিন্ধুকের গল্প। এসব মিলিয়ে মিশিয়ে মাথার ভিতরটা কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো কোহেলোর। তবু তারই মধ্যে তিনি বললেন, কিভাবে বুঝবো তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না? মৎস্যগন্ধা এবার তার কোমরের আড়াল থেকে তীক্ষ্ণ ছুরিটা বের করে আনলো। সেটা দেখেই চমকে উঠলেন কোহেলো। মুহূর্তের জন্য আতঙ্ক ফুটে উঠল কোহেলোর মুখে। মৎস্যগন্ধা হেসে বলল, তোমার ভয় নেই। তুমি যখন খোলের মধ্যে ঝুঁকে পড়ে সিন্দুকটা দেখছিলে, তখনই আমি ছুরিটা তোমার পিঠে বসিয়ে দিতে পারতাম, অথবা এখনই বসিয়ে দিতে পারি। কিন্তু তোমার মতো পুরুষকেই আমার দরকার, যে আমার দেহকে তৃপ্ত করতে পারবে, ভবিষ্যতে আমাকে রক্ষা করতে পারবে। এই বলে মৎস্যগন্ধা ধারালো ছুরির এক টানে তার বক্ষ বন্ধনীর ফাঁসটা কেটে দিয়ে ছুরিটা ছুঁড়ে ফেললো ঘরের এক কোণে। আর অবিশ্বাসের কোনো কারণ নেই, কোহেলোর চোখের সামনে জেগে আছে মৎস্যগন্ধার শঙ্খের মতো স্তন যুগল। চেরি ফলের মতো স্তন বৃন্ত থেকে যেন চুইয়ে পড়ছে মোমের আলো। কোহেলোর পক্ষে এবার আর নিজেকে ধরে রাখা সম্ভব হলো না। মৎস্যগন্ধাকে জাপটে ধরে সে পালঙ্কে ফেলে দিল। কোহেলো বন্য জন্তুর মতো ছিঁড়ে খুঁড়ে খেতে শুরু করলো মৎস্যগন্ধার নরম শরীরটাকে। মৎস্যগন্ধার দেহের প্রতিটা গহ্বর স্পর্শ করছে কোহেলোর খসখসে হাত। সাপদের জিভের মতো খসখসে ধারালো জিভ। অসহ্য যন্ত্রণা হচ্ছে সারা শরীরে, কিন্তু তার মধ্যেই মৎস্যগন্ধা বলে যেতে লাগলো, এই সবই তোমার হতে পারে। ভাস্কোর সঙ্গে থেকে তুমি জীবনে কি পাবে? সামান্য পদমর্যাদা আর পরাধীনতা ছাড়া। শুধুমাত্র ওই একটা পেটিকাতেই যা আছে তা দিয়ে তুমি একটা নৌবহর কিনতে পারো, অথবা কোনো দেশে গিয়ে ভাস্কোর থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে পারো। এই পেটিকা তুমি ভাস্কোর হাতে তুলে দিয়ে কি পাবে? হয়তো সামান্য কিছু অনুকম্পা। তুমি কি এই দাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবনে ফিরে যেতে চাও না? মৎস্যগন্ধার কথাগুলো যেন ধীরে ধীরে প্রবেশ করতে লাগলো সম্ভোগরত কোহেলোর মনের গভীরে। সত্যি তো, এই নারী দেহ, এই রাজ ঐশ্বর্যের থেকে বেশ কিছু ভাস্কো দিতে পারবে না তাকে। দীর্ঘক্ষণ পর সম্ভোগ পর্ব শেষ হলো কোহেলোর। উঠে বসলেন কোহেলো, উঠে বসলো মৎস্যগন্ধাও। তার সারা দেহ তখন ক্ষত বিক্ষত, রক্তধারা বইছে যোনি পথ বেয়ে। কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যেও মুখে হাসি ফুটিয়ে মৎস্যগন্ধা কোহেলোর গলা জড়িয়ে বলল, তবে আমরা যাচ্ছি তো? একটু চুপ করে রইলেন কোহেলো। হ্যাঁ, এই অতুল সম্পদ যখন তার হাতের মুঠোয়, তখন ভাস্কোর কাছে ফিরে যাওয়া এখন অর্থহীন। তাছাড়া ভাস্কো গোয়ার দায়িত্ব নিতে চলেছেন। তিনি সে কাজ ফেলে আর কোহেলোর পিছু ধাওয়া করতে পারবেন না। আর এত বড় সমুদ্রে কোন দিকেই বা তিনি তার সন্ধান চালাবেন? সব দিক থেকেই এখন কোহেলোর সুবিধা। তবে কোহেলো একথাই মনে মনে ভেবে নিলেন যে সে দ্বীপে গিয়ে গুপ্তধন উদ্ধারের পর এস্তাদিও তো বটেই, এই নারীকেও আর বাঁচিয়ে রাখবেন না তিনি। যতই সুন্দর হোক এই নারী দেহ, কিন্তু ততদিনে নিশ্চয়ই এই দেহের প্রতি তার আকর্ষণ চলে যাবে। পেটিকা দুটো সংগ্রহ করার পর কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রেখে তিনি আবার সমুদ্রের বুকে বেছে নেবেন তার বেপরোয়া মুক্ত জীবন।
কোহেলোর মনের ভিতর ঘুমিয়ে থাকা জলদস্যু সত্তা যেন এতদিন পর আবার জেগে উঠতে শুরু করলো। মৎস্যগন্ধা বলল, তুমি আবার সান্টা মারিয়ার লোকগুলোকেও সঙ্গে নেবে নাকি? ওদের তো কোনো প্রয়োজন নেই। তাছাড়া ওদের মাধ্যমে ভাস্কর কানে ব্যাপারটা পৌঁছে যেতে পারে। কোহেলো বললেন, না, ওদের আর কোনো প্রয়োজন নেই আমার, শুধু আমার নিজস্ব লোকেরাই থাকবে। তবে ওদের ছেড়ে দিলে ওরা ভাস্কোকে গিয়ে সব জানাবে। ওদের শেষ করে যাবার আগে জাহাজটা ডুবিয়ে দেব। কোহেলোর মধ্যে যে হিংস্র জলদস্যু লুকিয়েছিল সে এবার আত্মপ্রকাশ করলো। মৎস্যগন্ধা বলল, তবে আজ রাতেই কাজটা শেষ করতে হবে, দেরি করলে চলবে না, কারণ এই জায়গা মোহনা থেকে বেশি দূরে নয়। জমিদারের লোকজন এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে যে আমি পালিয়েছি। তারাও নিশ্চয়ই জাহাজ নিয়ে আমাকে ধরার জন্য বেরিয়েছে। তারা এসে পড়লে তাদের সঙ্গে লড়াইয়ে আরো বেশ কিছুটা সময় নষ্ট হবে। কথাটা শুনে কোহেলো বললেন, হ্যাঁ, আজ রাতেই কাজটা শেষ করে সূর্যের আলো ফোটার আগে গভীর সমুদ্রে রওনা হয়ে যাব। আর কাজটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ তুমি আমার কেবিনেই থেকো। কথাগুলো বলে কেবিনের কাঠের দেওয়ালের গায়ে ঝোলানো লম্বা নলওয়ালা পারকাসন পিস্তলা তলোয়ারটা নামিয়ে নিয়ে ক্যাপ্টেন কোহেলো কেবিনের বাইরে বেরিয়ে এলেন। তবে ক্যাপ্টেন কোহেলো ধূর্ত লোক, মৎস্যগন্ধাকে পরিপূর্ণ বিশ্বাস করার মতো কারণ নেই তার। কেবিনের বাইরে বেরিয়ে তিনি দরজায় শিকল তুলে দিলেন। মৎস্যগন্ধার পরিকল্পনা সঠিকভাবেই এগোচ্ছিল, কিন্তু এবার তা ধাক্কা খেল। মৎস্যগন্ধা ভেবেছিল যে কোহেলো তাকে অরক্ষিতভাবে রেখে যাবে, আর দুপক্ষের গোলযোগের সুযোগ নিয়ে সে এস্তাদিওকে মুক্ত করে রাতের অন্ধকারে ছোট নৌকাটা নিয়ে সমুদ্রে ভেসে যাবে। কোহেলো বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেওয়ায় মৎস্যগন্ধা হতাশ হয়ে ভাবতে লাগলো এবার সে কি করবে। আর কোহেলো তার জলদস্যু সঙ্গীদের একটা ঘরে ডেকে নিয়ে গোপনে সলা পরামর্শ করতে বসলো কিভাবে সান্টা মারিয়ার লোকগুলোকে খুন করা যায়। সেই জন্য বেশ রাত হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন বলে চাঁদের আলো ক্ষীণ। দীর্ঘক্ষণ পাকানো রশির আড়ালে আত্মগোপন করে বসেছিল নাখোদা আব্বাস। তার ভিতরে বসেই বাইরের সব কথোপকথন শুনছে সে। শেষ পর্যন্ত সে যখন নিশ্চিত হলো যে মকর বাহিনীর ডেকে কেউ নেই, তখন কাছির আড়াল থেকে মাথা তুলল সে। না, চারপাশে কেউ নেই, এমনকি পাশের পর্তুগিজ রণপোতটার ডেকেও কাউকে দেখা যাচ্ছে না। বুকে হেঁটে সে এগোলো জাহাজের খোলে নামার জন্য। সে যখন খোলে প্রবেশ করতে যাচ্ছে, ঠিক তখনই যেন একটা চিৎকার চেঁচামেচি শুরু হলো রণপতির যে পাশে সান্টা মারিয়া দাঁড়িয়ে আছে সেই দিক থেকে। আব্বাস আর দেরি করলো না, দ্রুত সে নেমে এলো খোলের ভিতর। খোলেও কেউ নেই, শুধু গড়াত ঘরের সামনে আলো জ্বলছে। আব্বাস তাড়াতাড়ি গড়াত ঘরের দরজা খুলে এস্তাদিওর বাঁধন খুলতে শুরু করলো। তাকে দেখে বিস্মিত এস্তাদিও প্রথমেই জানতে চাইল মৎস্যগন্ধা কোথায়। বাঁধন খুলতে খুলতে আব্বাস জবাব দিল তিনি সম্ভবত রণপতি ক্যাপ্টেন কোহেলোর কেবিনে আছেন। এরপর আব্বাস বলল, যেদিকে সান্টা মারিয়া দাঁড়িয়ে আছে সেদিকে কোনো একটা গন্ডগোল শুরু হয়েছে। এমনও হতে পারে যে সান্টা মারিয়া আর রণতরীর নাবিকদের মধ্যে দাঙ্গা শুরু হয়েছে। এখন ওরা ওই নিয়ে ব্যস্ত, এদিকে কেউ নেই। এই সুযোগ, চলুন আমরা ফোকর বেয়ে সিন্দুকটা নিয়ে নৌকাতে উঠে পড়ি, কেউ আমাদের আর ধরতে পারবে না। বন্ধন মুক্ত হয়ে গড়াত ঘরের বাইরে এসে দাঁড়ালো এস্তাদিও। নাখোদা পালাবার জন্য কয়েক পা এগিয়ে খেয়াল করলো এস্তাদিও একই জায়গায় আছে দাঁড়িয়ে।
নাখোদা তাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি আসুন, বলা যায় না, যে কোনো মুহূর্তে কেউ চলে আসতে পারে। এস্তাদিও জবাব দিল, আমি মৎস্যগন্ধাকে ছেড়ে যাব না, তাতে যা হয় হবে। এস্তাদিওর কণ্ঠস্বরের দৃঢ়তা আব্বাসকে জানিয়ে দিল এস্তাদিও তার সিদ্ধান্তে অবিচল। আব্বাস তার সিদ্ধান্ত বদলাতে পারবে না। আব্বাসও থমকে দাঁড়িয়ে পড়ল। প্রবীণ নাখোদা জাহাজ নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবার সুবাদে সে নানা জাতের নানা দেশের মানুষ দেখেছে তাদের ঘৃণা, লোভ, এমনকি তাদের ভালোবাসাও দেখেছে। কিন্তু এমন ভালোবাসা কোনোদিনও সে দেখেনি, যে ভালোবাসা প্রত্যাখ্যান করতে পারে 7 রাজার ঐশ্বর্যকে। সব থেকে বড় কথা, নিজের জীবনকেও উপেক্ষা করতে পারে। মৎস্যগন্ধার কথাও এবার মনে পড়ে গেল আব্বাসের। নিজের মৃত্যুকে উপেক্ষা করে এস্তাদিওকে বাঁচাবার জন্য পর্তুগিজ রণতরীতে তার উঠে আসার কথা। দিকচিহ্নহীন সমুদ্রের মতোই নাখোদা আব্বাসের জীবন। কোনো দিশা নেই তার জীবনে, শুধু লক্ষ্যহীনভাবে ভেসে চলেছে সে। তার জন্য যদি দুটো জীবন বেঁচে যায়, তবে সেটাই পরম প্রাপ্তি হবে তার জীবনে। মরতে তো একদিন হবেই, দেখা যাক যদি কিছু করা যায়। একথা ভেবে নিয়ে আব্বাস বলল, আপনার ওপরে যাওয়া ঠিক হবে না, আপনি এখানেই থাকুন। আমি ওপরে গিয়ে দেখি যদি কোনোভাবে তাকে মুক্ত করে আনা যায়। কথাগুলো বলে আব্বাস আর দাঁড়ালো না, সে ছুটল ওপরে ওঠার জন্য। মকর বাহিনী থেকে পাটাতন বেয়ে নাখোদা যখন পর্তুগিজ রণপোতের ডেকে উঠল, ততক্ষণে জোর লড়াই শুরু হয়ে গেছে ক্যাপ্টেন কোহেলো আর ক্যাপ্টেন পেরোর নাবিকদের মধ্যে। পেরো হয়তো কোনোভাবে আজ করেছিলেন যে এমন একটা কিছু ঘটতে পারে, তাই তিনিও প্রস্তুত হয়েই ছিলেন। তার জাহাজের নাবিকরা সংঘাতে কম হলেও আপ্রাণ লড়ে যাচ্ছে তারা, কারণ তারা জানে যে তাদের আর কিছুক্ষণের মধ্যেই মরতে হবে। কাজেই মরার আগে প্রতিপক্ষের কয়েকজনকেও সঙ্গী করে নিয়ে যেতে চায় তারা। পেরোর জাহাজটা কোহেলোর জাহাজের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বলে রণপোতে থেকে কামানো দাগা যাচ্ছে না, কারণ সান্টা মারিয়াতে গোলা দেগে আগুন লাগালে সে আগুন ছড়িয়ে পড়তে পারে রণপোতের ডেকেও। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে লড়াই চালাচ্ছেন ক্যাপ্টেন পেরো আর তার সঙ্গীরা। লড়াই চলছে তলোয়ার আর বন্দুক দিয়ে। তলোয়ারের সংঘর্ষের শব্দ, বন্দুকের গুলির শব্দ, নাবিকদের হুঙ্কার আর আর্তনাদের বিভৎস শব্দে কানে তালা লেগে যাচ্ছে। তার মধ্যেই সেখানে উপস্থিত হলো নাখোদা আব্বাস। অভিজ্ঞ নাবিক নাখোদা আব্বাস জানে ক্যাপ্টেনের কেবিন কোথায় হয়। সেই লড়াইয়ের মধ্যে দিয়েই কোনো রকমে নিজেকে বাঁচিয়ে আব্বাস উপস্থিত হলো কোহেলোর কেবিনের দরজাতে। দরজা খুলে ফেলল সে। বাইরে লড়াইয়ের শব্দ শুনে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য মৎস্যগন্ধা ছুরি হাতে দাঁড়িয়েছিল। তবে আব্বাস যে দরজা খুলবে সে ভাবেনি। ছুরিটা চালাতে গিয়েও সে শেষ মুহূর্তে সামলে নিল। আব্বাস তাকে বলল, বাইরে লড়াই হচ্ছে, তার ফাঁক গলে পালিয়ে আমাদের পৌঁছাতে হবে মকর বাহিনীর খোলে। এস্তাদিও সেখানে অপেক্ষা করছেন। ফোকর গলে সিন্দুক নিয়ে আমরা ভেসে পড়ব। মৎস্যগন্ধা বেরিয়ে এলো কেবিন থেকে। মশালের আলোতে চারপাশে লড়াই চলছে। তার মধ্যে দিয়ে মৎস্যগন্ধা ছুটতে শুরু করলো রণপোতের ডেক টপকে মকর বাহিনীতে যাবার জন্য। কিছুটা এগিয়েই কিছু একটাতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল মৎস্যগন্ধা। আব্বাস সঙ্গে সঙ্গে টেনে তুলল তাকে। যে জিনিসটাতে মৎস্যগন্ধা হোঁচট খেলো সে জিনিসটার দিকে একবার তাকালো মৎস্যগন্ধা। একটা সদ্য কাটা নরমুন্ডু। মশালের আলোতে তার চোখ দুটো যেন তখনও বিস্মিতভাবে তাকিয়ে আছে মৎস্যগন্ধার দিকে। সেই মুন্ডুটাকেও চিনতে পারল মৎস্যগন্ধা, পেড্রোর কাটা মুন্ডু। সেটা চিনতে পারার সঙ্গে সঙ্গে মৎস্যগন্ধা ঘৃণা ভরে এক লাথিতে
মুন্ডুটাকে সরিয়ে আবার ছুটতে শুরু করলো। কিন্তু কিছুটা এগোতেই এবার তাদের পালাতে দেখে ফেললো একদল জলদস্যু। এক পাশ থেকে তারা ছুটে আসতে লাগলো তাদের দিকে। আব্বাস মৎস্যগন্ধাকে বলল, আপনি পালান, আমি ওদের আটকাচ্ছি, নইলে কেউ পালাতে পারবো না। মৎস্যগন্ধা ছুটলো আর আব্বাস একটা তলোয়ার নিয়ে রুখে দাঁড়ালো জলদস্যুদের দিকে। জনাচারেক দস্যু। আব্বাস তলোয়ারবাজি কিছুটা জানে। সে লড়ে যেতে লাগলো তাদের সঙ্গে। একজনের মাথা উড়িয়ে দিল আব্বাস। জলদস্যুরা বুঝলো লোকটার সঙ্গে লড়াই করতে গেলে হয়তো আরো কয়েকজনের প্রাণ যাবে, তাই হঠাৎ একজন জলদস্যু একটা জ্বলন্ত মশাল ছুঁড়ে মারল আব্বাসকে লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল আব্বাসের শরীরে। আরো লোকজন চারপাশ থেকে ছুটে আসছে তাকে মারার জন্য। আব্বাস বুঝতে পারল তার সময় শেষ হয়ে আসছে। হঠাৎ কিছুটা তফাতে রণপথে ডেকে সাজিয়ে রাখা একটা জিনিসের উপর নজর পড়ল আব্বাসের। মৃত্যু পথযাত্রী নাখোদা আব্বাসের ঠোঁটে শেষ হাসি ফুটে উঠল। আব্বাসের সারা দেহ তখন জ্বলছে। আব্বাস জলদস্যুদের গুচ্ছ ভেদ করে ছুটল সেই দিকে। তারপর ডেকে রাখা সার সার কামান দাগার জন্য রাখা বারুদের পিপেগুলোর একটাকে জাপটে ধরলো তার জ্বলন্ত শরীর দিয়ে। আব্বাস খুলে ফেললো পিপের মুখ। পরক্ষণেই প্রচন্ড বিস্ফোরণ ঘটলো বারুদের পিপেতে। আব্বাসের দেহটা ছিন্ন ভিন্ন হয়ে ডেক থেকে উড়ে গিয়ে সমুদ্রে পড়লো ঠিকই, কিন্তু রণপথের ডেকে আগুন ধরে গেল। বিস্ফোরণ শুরু হলো একটার পর একটা বারুদের পিপেতে। প্রাণ ভয়ে ছোটাছুটি করতে শুরু করলো পর্তুগিজ রণপথের নাবিকরা। সে আগুন ছড়িয়ে পড়লো রণপথের গায়ে লাগানো সান্টা মারিয়ার ডেকেও। ততক্ষণে অবশ্য সে জাহাজের একজন নাবিকও জীবিত নেই। আগুন এগোতে থাকলো রণপথের অন্য পাশে দাঁড়ানো মকর বাহিনীর দিকেও। জাহাজের খোলের ভিতর দাঁড়িয়ে বিস্ফোরণের শব্দগুলো শুনছিল এস্তাদিও। সে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। ঠিক এমন সময় খোলে নেমে এলো মৎস্যগন্ধা। তাকে দেখে উদ্বেলিত হয়ে উঠল এস্তাদিও। সে গিয়ে মৎস্যগন্ধাকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছো? কিন্তু আব্বাস কই? মৎস্যগন্ধা বলল, সম্ভবত সে মৃত। রণপথ আর সান্টা মারিয়াতে আগুন ধরে গেছে। আগুন এদিকেও আসছে। দেরি করলে চলবে না, এখনই পালাতে হবে। এরপর তারা আর সময় নষ্ট করলো না। তারা গিয়ে হাজির হলো খোলের যেখানে সিন্দুকটা আছে সেই জায়গাতে। কাঠের পাটাতনটা সরিয়ে ফেললো মৎস্যগন্ধা। ভিতরে রাখা আছে সিন্দুকটা। তার এপাশের পাটাতনটা সরালেই সমুদ্র। ছোট নৌকাটাও সেখানেই রাখা আছে। তবে ওপাশের পাটাতন খোলার জন্য সিন্দুকটা নামাতে হবে আগে। এস্তাদিও আর মৎস্যগন্ধা ক্ষোভ থেকে ধরাধরি করে সিন্দুকটা মেঝেতে নামালো। ঠিক সেই মুহূর্তে কাছেই একটা অস্পষ্ট পদশব্দ শুনে ঘুরে দাঁড়ালো এস্তাদিও। তার কিছুটা তফাতে উদ্যত পিস্তল হাতে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন কোহেলো। হয়তো মৎস্যগন্ধাকে অনুসরণ করে অথবা তার জাহাজ ডুবতে চলেছে বুঝতে পেরে সিন্দুকটা নিয়ে পালাবার জন্য ওই খোলে এসে দাঁড়িয়েছে কোহেলো। তারপর তিনি দেখতে পেয়েছেন পলায়মান এস্তাদিও আর মৎস্যগন্ধাকে। তার পিস্তলের প্রথম লক্ষ্য মৎস্যগন্ধা, কারণ তার এক হাতে এখনো ছুরিটা ধরা আছে। মৎস্যগন্ধাকে লক্ষ্য করে গুলি চালাবার মুহূর্তেই ব্যাপারটা বুঝতে পেরে এস্তাদিও আড়াল করে দাঁড়ালো মৎস্যগন্ধাকে। এরপরই ক্যাপ্টেন কোহেলোর দোনলা পিস্তলের গুলি দুটো ছিটকে এসে লাগলো এস্তাদিওর বুকে। সিন্দুকটার উপর ঢলে পড়লো এস্তাদিও। ক্যাপ্টেন কোহেলো আবার তার পিস্তলে গুলি ভরতেই যাচ্ছিলেন, কিন্তু তাকে সে সুযোগ আর দিল না মৎস্যগন্ধা। কোহেলো কিছু বুঝে ওঠার আগেই
সে ছুটে গিয়ে তার তীক্ষ্ণ ছুরিটা বিধিয়ে দিল তার বুকে। মাটিতে পড়ে গেলেন কোহেলো। মৎস্যগন্ধা তাতে ক্ষান্ত হলো না। সে প্রচন্ড আক্রোশে ছুরিটা চালিয়ে যেতে লাগলো কোহেলোর মুখে, তার দেহের সর্বত্র। মৎস্যগন্ধা যখন নিজেকে সংযত করলো, তখন আর কোহেলোকে দেখলে কেউ চিনতে পারবে না। তার একটা চোখও উপড়ে পড়ে আছে মাটিতে। তার দেহের এমন কোনো অংশ নেই যেখানে মৎস্যগন্ধার ছুরির আঘাত নেই। মৎস্যগন্ধা এরপর এগিয়ে এলো মাটিতে পড়ে থাকা এস্তাদিওর দিকে। তার মাথাটা নিজের মুখের কাছে তুলে ধরে সে বলল, চোখ মেলো এস্তাদিও, কথা বলো, কথা বলো, আমরা কি সেই দেশে যাব না? শেষবারের জন্য চোখ মেলে এস্তাদিও জড়ানো স্বরে বলল, হ্যাঁ যাব মৎস্যগন্ধা, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। কথাগুলো বলার পরই মুদে এলো এস্তাদিওর চোখের পাতা। নিথর হয়ে গেল তার দেহ। মৎস্যগন্ধা তার ঠোঁটটা নামিয়ে আনলো তার ঠোঁটের ওপর। আগুন গ্রাস করেছে মকর বাহিনীর ডেকো। সে আগুন নামতে শুরু করেছে মকর বাহিনীর খোলেও। আলোকিত হয়ে উঠেছে অন্ধকার খোল। মৎস্যগন্ধাকে এবার এস্তাদিওকে নিয়ে বেরোতে হবে এই জাহাজ ছেড়ে। ফোকর গোলে বাইরে বেরিয়ে মৎস্যগন্ধা প্রথমে নৌকাটাকে টেনে আনলো খোলের বাইরে আঁকা ফেরানো চোখের কাছে। প্রথমে এস্তাদিওকে বের করে এনে সে নৌকাতে রাখলো। তারপর একটু চেষ্টা করে সিন্দুকটাকেও সে নৌকাতে তুলে ফেললো। তারপর ভেসে পড়লো সমুদ্রে। সে কিছুটা এগোবার পরই পিছনে প্রচন্ড জলোচ্ছ্বাসের শব্দ হলো। অগ্নি দগ্ধ পর্তুগিজ রণপোত তার দুপাশে দুটো জাহাজ সান্টা মারিয়া আর মকর বাহিনীকে সঙ্গী করে ডুব দিল সমুদ্রের গভীরে। মেঘ কেটে গেছে। চাঁদ যেন মাথার ওপর থেকে হাসছে মৎস্যগন্ধা আর এস্তাদিওর দিকে চেয়ে। শান্ত সমুদ্রে ছোট ছোট ঢেউয়ের মাথায় অগণিত চাঁদের প্রতিচ্ছবি। হীরক খণ্ডের মতো অগণিত তারার আকাশ। ছোট্ট নৌকাতে এস্তাদিওর গলা জড়িয়ে বসে মৎস্যগন্ধা। কি অপূর্ব এই সমুদ্র! মৎস্যগন্ধা খুলে ফেললো সিন্ধুকের ডালাটা। তারপর মনের আনন্দে মুঠো মুঠো রত্নরাজি সোনা নিয়ে ছড়াতে লাগলো তাদের যাত্রাপথে সমুদ্রের বুকে। মৎস্যগন্ধা সেগুলো ছড়াতে ছড়াতে এস্তাদিওকে নিয়ে এগিয়ে চলল তার স্বপ্নে দেখা দ্বীপের দিকে। ভূমধ্য সাগরের কোনো দ্বীপ নয়, ভারত মহাসাগরেরই কোনো দ্বীপ হবে সেটা। তবে সে দ্বীপ মৎস্যগন্ধা আর এস্তাদিওর স্বপ্নের সেই দ্বীপের মতোই দেখতে। সবুজ গাছে ছাওয়া দ্বীপ, ছোট ছোট শান্ত বাড়িঘর, সূর্য কিরণে উদ্ভাসিত সোনালী বালুতটে ছুঁয়ে আছে উর্মিমালা। দ্বীপবাসীরা একদিন ভোরে দেখতে পেল সেই সমুদ্র তটে এসে ভিড়েছে একটা নৌকা। সেই নৌকার মধ্যে শুয়ে আছে দুটো কঙ্কাল। তাদের পোশাক দেখে তারা বুঝতে পারল সে দুটোর একটা নারী আর একটা পুরুষের কঙ্কাল। নারী যেন পরম মমতায় জড়িয়ে আছে পুরুষের গলাটা। আরেকটা শূন্য সিন্ধুকও আছে নৌকাতে। তার গায়ে ছুরি দিয়ে কি যেন লেখা আছে। লেখাটা অবশ্য পড়তে পারল না দ্বীপবাসীরা। সেখানে লেখা ছিল দুটো নাম, মৎস্যগন্ধা আর এস্তাদিও। কঙ্কাল দুটো নৌকা থেকে যত্ন করে তুলে এনে দ্বীপবাসীরা কবর দিল সমুদ্র তটে। এস্তাদিও, মৎস্যগন্ধা, কোহেলো বা সেই সিন্ধুক বহু প্রতীক্ষার পরও আর গোয়াতে ফিরতে পারল না। কিছুদিন তাদের অপেক্ষায় থাকার পর 1524 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি মহা সমারোহে এদেশের পর্তুগিজ উপনিবেশ গোয়ার ভাইসরয় হিসেবে শপথ নিলেন ভাস্কো ডা গামা। বন্ধুরা, শেষ হলো
হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বন্দর সুন্দরী উপন্যাসটি। শেষ পর্যন্ত পরিণতি পেল না এস্তাদিও আর মৎস্যগন্ধার প্রেম। এই কাহিনী ছিল এক দুঃখ ভরা ভালোবাসা, আত্মত্যাগ আর অধরা শেষের চিহ্ন রেখে গেল আমাদের মনে। এরপর আমরা পা রাখবো এক নতুন গল্পে, কিন্তু আরো অন্ধকার সেই গল্পে। মনীষ মুখোপাধ্যায়ের লেখা ধূমাবতীর মন্দির। এই গল্পে নেই প্রেম, নেই সান্ত্বনা, আছে শুধু ছায়া, তন্ত্র আর এক দেবী যার নাম উচ্চারণেও আত্মা কেঁপে যায়। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই গল্পটি, তাই সবার আগে নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।